ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কথা টথা কইেন, কারণ আমার কানে হেডফোন আছে, আমি শুনতে পারবো। হ্যাঁ, সবাই কেমন আছেন একটু জানাবেন, আর পাশাপাশি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, এরপরে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। জি, আচ্ছা ঠিক আছে। আমরা অনলাইন কততম বেস এটা স্যার? আচ্ছা, অষ্টম অনলাইন বেসের একেবারে শুরুর ক্লাসটা নিব আজকে। অর্থাৎ আপনারা যারা ভর্তি হয়েছেন অনলাইন বেসে, তারা নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা কোর্স কারিকুলাম পেয়েছেন। এই কোর্স কারিকুলামে আমি আমার বাংলা ক্লাসগুলো কিভাবে নিব, কোথা থেকে শুরু করে কোথায় নিয়ে শেষ করব, তার একটা নমুনা দিয়ে দিয়েছি। আমরা এই কোর্স কারিকুলামটা ধরে ধরেই ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এলোপাথারি বা হজবরল ক্লাস নিব না, অফলাইনেও আমি নেই না। কোর্স কারিকুলামের শুরুতে যে টপিকটা আছে সেই টপিকটা থেকেই আমরা শুরু করব এবং ধারাবাহিকভাবে কোর্স কারিকুলামে যা দেয়া আছে তার আলোকেই ক্লাস শুরু হবে। হ্যাঁ, যদিও আজকের ক্লাসটা লাইভ চলবে, যারা অন্যান্য জায়গা থেকে যুক্ত হয়েছেন হয়তোবা আজকে আমি তাদের পছন্দের টপিকটার উপরে ক্লাস নিতে পারবো না, কারণ এটা আমাদের অনলাইন পেইড বেসের ক্লাস চলছে, পাশাপাশি লাইভ ক্লাস চলছে। তাহলে আমরা আজকে একেবারে বাংলা ব্যাকরণের শুরুর টপিকটা পড়াবো। আজকে যারা বিআরইবি পরীক্ষা দিয়েছেন তাদের বাংলা 10 মার্কের কোশ্চেন ছিল। আপনারা যারা আমার বইটা পড়েছেন অবগত আছেন যে এখান থেকে 10 মার্কই কমন ছিল। এখানে আমার এক ভাই আমার কাছে জানতে চেয়েছে, স্যার ট্রেনটি ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তি, একটু বিশ্লেষণ করে বলবেন। কারক সমাস প্রচুর এখনো সমস্যা দেয়। দেখুন, ট্রেনটি ঢাকা ছাড়লো এই কোশ্চেনটার ব্যাখ্যা দিয়ে আমরা তারপরে এতে যাচ্ছি, আমাদের পেড বেসের ক্লাসটাতে যাচ্ছি। লিঙ্ক দেন। ফেসবুকে দিয়ে দেন, আমার ফেসবুক, আমার গ্রুপ মেসেঞ্জারের সংযোগ আমি বলে দিচ্ছি। একটু বিশ্লেষণ করে বলবেন। আমার ফেসবুক আমার ফেসবুকেও দিয়ে দেন। আচ্ছা, যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন স্যার ক্লাসটা আপনার ফেসবুক বা আপনার ফেসবুক পেজ অথবা আপনার দীপ্তিমান বাংলা গ্রুপ থেকে করা যাবে কিনা, তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। যারা আমার দীপ্তিমান বাংলা ব্যাকরণ ও সাহিত্য গ্রুপ থেকে দেখতে চাচ্ছেন, গ্রুপে গেলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ঢুকলেই পাবেন। এছাড়া দীপ্তিমান বাংলা ফেসবুক পেজে ঢুকলেও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া রুকন বাদশাহ ফেসবুকে ঢুকলেও আপনারা লাইভ ক্লাসটা যুক্ত হতে পারবেন। তাহলে থাকুন আপনারা লাইভে, আমি ওই কোশ্চেনটার সমাধান দেওয়ার চেষ্টা করি। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল ট্রেনটি ঢাকা ছাড়লো। আচ্ছা, একটু দেখুন সবাই। ট্রেনটি ঢাকা ছাড়লো, কোশ্চেনটা ছিল এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তি।
দেখুন, আমাদের গতানুগতিক যে বাংলা পড়ানোর স্টাইল, সাধারণত আমরা যারা জবের ক্লাস নিয়ে থাকি, বাংলার শিক্ষক যারা আছি, আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি, আমরা একটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে পুরানো একটা স্টাইল আছে, যে স্টাইলটাকে কেন্দ্র করে সবাই কারক বোঝানোর চেষ্টা করি, যার কারণে ছেলেমেয়েরা অনেক সময় যায় একটু বিপদে পড়ে যায়। ওই যে একটা কথা আছে, অনেকেই বলে থাকে স্থান কাল পাত্র অধিকরণ মাত্র, স্থান বুঝাইলে অধিকরণ কারক, কাল বুঝাইলে অধিকরণ কারক এবং পাত্র বা বিষয় বুঝাইলে অধিকরণ কারক। এই যে একটা প্রচলিত ভুল আমরা বলে থাকি, এখন এইটা যারা অনুসরণ করে তারা মনে মনে ভাবছে যেহেতু এখানে ডাকা, এটা জায়গা বোঝাচ্ছে, তাই এটা অধিকরণ কারক হবে, এটা অধিকরণ কারক হবে, অধিকরণ কারকে শূন্য বিভক্তি হবে, অনেকেরই এরকম বক্তব্য। কিন্তু দেখুন, আমরা বলছিলাম, আমরা ক্লাসের মধ্যে বলে থাকি বা আজকে বলে দিচ্ছি, যদি নির্ধারিত জায়গা বোঝায়, নির্ধারিত জায়গা মানে স্থির জায়গা, তাহলে সেটা অধিকরণ হবে। আর কোনো জায়গা থেকে বিচ্যুত বা চলমান এরকম বোঝাইলে সেটা হয়ে যাবে অপাদান কারক। এখানে বলা হয়েছে ট্রেনটি ঢাকা ছাড়লো, তার মানে এতক্ষণ ট্রেনটা ঢাকাতে ছিল, এখন যখন ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা এখন আর ঢাকাতে নাই। যখনই ট্রেনটা ঢাকাতে নাই, তার মানে ট্রেনটা ঢাকা থেকে মাইনাস হয়ে গেছে। যখনই কোনো জায়গা থেকে মাইনাস বোঝাবে বা বিচ্যুত বোঝাবে, তখন সেই জায়গাটাকে বলা হবে অপাদান। তাই এটা উত্তর হবে অপাদান কারকে। আর যেহেতু ঢাকা এর শেষে আ আছে, আ আমাদের কোনো বিভক্তির রূপ না। যেমন আপনারা জানেন, অনেকে দ্বিতীয় বিভক্তির রূপ কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে উদ্দেশ্য জন্য নিমিত্ত, পঞ্চমী হইতে থেকেছে, ষষ্ঠী র এর, সপ্তমী এ ও তে এতে মধ্যে। এগুলো যদি কোথাও না থাকে তাহলে সেটা উত্তর হবে শূন্য বা প্রথমা বিভক্তি। তাহলে এখানে যে শব্দটার জানতে চেয়েছে সেটা হলো অপাদান, আর এর সাথে কোনো বিভক্তির রূপই নাই, আছে আ, তাহলে আ অবশ্যই শূন্য বা প্রথমা বিভক্তি। এজন্য উত্তরটা হয়েছিল অপাদানে শূন্য বিভক্তি। আশা করি বুঝেছেন যে ভাই কোশ্চেন করেছেন। দেখেন, এই কোশ্চেনটাই যদি এরকম হতো, বৈকল্পিক কোশ্চেনটা যদি এরকম হতো, ট্রেনটি ঢাকা পৌঁছলো, ট্রেনটি ঢাকা পৌঁছলো, সেক্ষেত্রে কিন্তু ঢাকাটা উত্তর হতো অধিকরণ, অধিকরণ, কারণ ট্রেনটা এতক্ষণ ঢাকা ছিল না, এখন ঢাকা এসে পৌঁছেছে, তাই এই জায়গাটা তখন অধিকরণ হতো। আর এখন জায়গাটা থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এজন্য এই জায়গাটাকে বলা হলো অপাদান কারক। আশা করি বুঝেছেন। ধন্যবাদ। সাউন্ড হচ্ছে, সাউন্ড মিউট করে দিন। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আমাদের অষ্টম অনলাইন বেসের পেইড বেসের ক্লাস। একেবারে শুরু থেকে শুরু করব আমরা। শুরুতে আপনারা যে টপিকটা পাবেন সেই টপিকটার নাম হলো ভাষা। আমি সাধারণত ক্লাসগুলো ভাষা থেকেই শুরু করে থাকি। তাহলে আজকে আমরা পড়ব ভাষা। ভাষা থেকে কয়েকটা কোশ্চেন আমরা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কেন, আপনারা যদি আমাকে কোশ্চেন করেন স্যার ব্যাকরণ পড়াইতে এসে কেন ভাষা পড়াবেন, সেক্ষেত্রে আমরা উত্তর দেব যে ভাষা থেকে ব্যাকরণের সৃষ্টি করা হয়েছে। ভাষা থেকে ব্যাকরণের সৃষ্টি করা হয়েছে বিদায় আমরা আগে ভাষা নিয়ে কিছু আলোচনা করে তারপরে ব্যাকরণ পড়ার চেষ্টা করব। আরও একটা বড় সত্য হলো, ব্যাকরণ কথার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, আর ব্যাকরণ সাধারণত বিশেষভাবে বিশ্লেষণ করে কার, এমন যদি কখনো কোশ্চেন হয় বা আপনারাও যদি আমাকে কোশ্চেন করেন, তাহলে আমি এবং আমার মতো সকল বাংলার স্যারেরাই উত্তর দিবে ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করে ভাষার। যেহেতু ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করে ভাষার, সেহেতু আমরা ভাষা সম্পর্কিতে যদি কিছুই না জানি, তাহলে ব্যাকরণের কি বিশ্লেষণটা আমরা পড়ব? সেজন্য আমরা ভাষা পড়ব আগে। এছাড়াও যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন হয় ভাষার স্থান আগে নাকি ব্যাকরণের স্থান আগে, সেক্ষেত্রেও আমরা উত্তর দিব
ভাষার স্থান আগে, ব্যাকরণের স্থান পরে। চলুন ভাষা সংক্রান্ত কিছু ইনফরমেশন দেই। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার তাহলে মনের ভাব প্রকাশ করার কি আরো কোনো মাধ্যম আছে? জি, মনের ভাব প্রকাশ করার আরো মাধ্যম আছে। তাহলে কোশ্চেন কর্তা যদি কোশ্চেনটা এভাবেই করে দেয় যে মনের ভাব প্রকাশ করার মাধ্যম কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব তিনটি। মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো তিনটি। এক হলো আপনি কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, ওটাই হলো ভাষা। আপনি এই ভাষাটাকে লিখে প্রকাশ করতে পারবেন, অর্থাৎ লিখনের মাধ্যমে ভাষা প্রকাশ করবেন। তিন নাম্বারটা হলো আপনি ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন। তাহলে এক হলো আমরা কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করব, দুই হলো লেখনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করব, তিন হলো ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করব। তাই কোশ্চেন যদি হয় মনের ভাব প্রকাশ করার মাধ্যম কয়টি, আমরা উত্তর দিব তিনটি। তিনটির মধ্যে যেহেতু আমরা কথা বলতে পারি, লিখতে পারি, ইশারা ইঙ্গিত আমাদের দরকার নাই, তাই আমরা ভাষাটা শিখে নিব, বলে এবং লিখে প্রকাশ করার চেষ্টা করব। ভাষার সাধারণ সংজ্ঞা আমি আগেই বলে ফেলেছিলাম যে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম ভাষা, এটা ভাষার সাধারণ সংজ্ঞা। ভাষা সম্পর্কিত আমরা আরও তিনটা মনীষীর সংজ্ঞা পড়ব। একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা বোর্ড ভাষার একটা সংজ্ঞা দিয়েছে, আমি লিখে দিচ্ছি না, আপনারা বারবার ভিডিওটা শুনে আপনারা একটু খাতায় উঠায় নিয়েন, আমি বলে দিচ্ছি। নবম দশম শ্রেণীর বোর্ড বই ভাষার সংজ্ঞা দিতে যায় বলছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে, এই সংজ্ঞাটা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা বোর্ড। যেই বইটা রচনা করেছিলেন মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী স্যার, অর্থাৎ আগের যে বোর্ড বইটা ছিল সেই বোর্ড বইয়ে ভাষার এই সংজ্ঞাটা দেয়া ছিল। যারা আগের বোর্ড বইটা ফলো করবেন তারা এই সংজ্ঞাটা পেয়ে যাবেন। এই সংজ্ঞার পাশাপাশি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আমি আবারও বলছি, মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। মনে রাখুন শহীদুল্লাহ যেখানে সংজ্ঞা দিয়েছে ওখানে সুনীতিও সংজ্ঞা দিয়েছে, আর এজন্য শহীদুল্লাহ এবং সুনীতিকে বলা হয় বাংলা ভাষা এবং সাহিত্যের সতীন। মানে এরা একজন আরেকজনের সাথে সব জায়গাতে লেগেই ছিল। যেহেতু শহীদুল্লাহ সংজ্ঞা দিয়েছে সেহেতু সুনীতিও সংজ্ঞা দিয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটা হচ্ছে এমন: মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। আমি আবারও বলছি সংজ্ঞাটা: মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষার সংজ্ঞা। এখন আমরা দেখব, আমরা ভাষা প্রকাশের মাধ্যম দেখলাম, ভাষার স্থান আগে না ব্যাকরণের স্থান আগে তা দেখলাম, ব্যাকরণ কার বিশ্লেষণ করে সেটা জানলাম, ভাষার তিনটা সংজ্ঞা আমরা দেখলাম, একটা সাধারণ সংজ্ঞা দেখলাম। এরপরে আমরা দেখব আমাদের ভাষা বাংলা, এই বাংলা ভাষা আমাদের আসলো কিভাবে, আমরা বাংলা ভাষা কিভাবে পাইলাম, অর্থাৎ বাংলা ভাষার ক্রম বিকাশ দেখার চেষ্টা করব। এখন কোত্থেকে কিভাবে আমাদের বাংলা ভাষা আসলো। ভাষা বিজ্ঞানীগণ আনুমানিক আজ থেকে 5000 বছর পূর্বে একটা ভাষা বংশের সন্ধান পেয়েছিলেন যেটার নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আপনারা জেনে খুশি হবেন অথবা অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে বড় ভাষা বংশটার নাম এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। বর্তমান ভাষা বিশ্লেষকরা বলছে পৃথিবীর প্রায় 6টা মহাদেশ এবং উপমহাদেশের ভাষার জন্ম হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। আর এই
বৃহৎ ভাষা বংশটা থেকেই আমাদের বাংলা ভাষা এসেছে বলে আমাদের ভাষা বিজ্ঞানীগণ মত প্রদর্শন করেছেন। আমরা তার আলোকে কিছু কথা বলবো। এর আগে আমরা জেনে নেই স্যার, এই যে আপনি ভাষা বংশের কথা বললেন, পৃথিবীর সবচেয়ে বড় ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এইরকম কি আরও কোনো ভাষা বংশ আছে? জি, আমি একটা বইয়ের মধ্যে পড়েছি এইরকম ভাষা বংশের সন্ধান পাওয়া যায় 141টা, অর্থাৎ 141টা ভাষা বংশের সন্ধান এখনো পর্যন্ত পৃথিবীতে পাওয়া গেছে। এখন যদি আপনারা আমাকে কোশ্চেন করেন এখান থেকে কতগুলো ভাষার উৎপত্তি হয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 7164টি ভাষার উৎপত্তি হয়েছে। এই জায়গাটার মধ্যে আপনাদের একটা কোশ্চেন হতে পারে, হয়েছে অনেকবার, হচ্ছে এবং হবে। সেই কোশ্চেনটা হলো পৃথিবীতে কয়টা ভাষা এখনো প্রচলিত আছে? এমন কোশ্চেনের উত্তর হবে 3500-এর উপর ভাষা পৃথিবীতে প্রচলিত আছে। তথ্যসূত্র মাধ্যমিক শিক্ষা বোর্ড। আপনারা মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবম দশম শ্রেণীর বোর্ড বইটা পড়লেই এই তথ্যটা পেয়ে যাবেন। অপশনটা কিন্তু খুব কাছাকাছি সাজাবে। একটু যদি আমি বলে দেই, কোশ্চেনটা এমন হবে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে, এমন কোশ্চেনের অপশন থাকবে প্রায় 3500, 3500-এর কম, 3500-এর বেশি এবং 3500। এমন সময় আপনাকে উত্তর দিতে হবে 3500-এর উপর বা বেশি। আমি এই যে 3500 প্লাস দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা তথ্য জেনে নিলাম যেটা পরীক্ষার মধ্যে প্রায়ই কোশ্চেন আসতে দেখা যায়। আচ্ছা, এরপরে যদি আমাকে আপনারা এরকম কোশ্চেন করেন, স্যার 141টা ভাষা পরিবারই কি পৃথিবীতে জীবিত আছে? না, অনেক ভাষা পরিবারই কালের বিবর্তনে পৃথিবী থেকে হারিয়ে গেছে। আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন কয়টা ভাষা পরিবার জীবিত আছে, এই ক্ষেত্রে কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আর যদি বলেন যে 3500-এর উপর ভাষা পৃথিবীতে প্রচলিত আছে, বাকি ভাষাগুলো কই? বাকি ভাষাগুলা পৃথিবী থেকে কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। তাহলে চলুন আমরা বাংলা ভাষা কিভাবে পেলাম তার একটু নমুনাটা দেখাই। একটা ভাষা বংশের নাম আমরা বলেছিলাম, সেটার নাম হলো ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলে অনেক ভাষাবিদদের মত। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই নামটার মধ্যেই দুইটা শব্দ দেয়া আছে, একটা ইন্দো আর একটা ইউরোপ। এই ইন্দো কথার অর্থ হচ্ছে ভারত, ইউরোপ কথার অর্থ হচ্ছে ইউরোপ। তাহলে বোঝা যাচ্ছে ইউরোপ এবং ভারত, ইউরোপ মহাদেশ এবং ভারত উপমহাদেশ, এই দুইটা মহাদেশ এবং উপমহাদেশের ভাষার জন্ম হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। আপনারা আমাকে এখন কোশ্চেন করতে পারেন, স্যার ভাষা বংশটা কি? এ ব্যাপারে যদি একটু বলতেন। চলুন ভাষা বংশের একটু সংজ্ঞা দিয়ে যাই। যখন পাশাপাশি কয়েকটা ভূখণ্ডের ভাষা একই রকম হয়ে যায়, তখন আমরা সেটাকে আর ভাষা বলি না, ওটাকে বলি ভাষা বংশ। তাই আনুমানিক 5000 বছর পূর্বে ভারত, ইউরোপ এবং পাশাপাশি আরও কয়েকটা ভূখণ্ডের ভাষার মিল ছিল বলে এটাকে বলা হতো ভাষা বংশ। এই ভাষা বংশের কয়টা শাখা আমরা বললাম? দুইটা। এই যেখানে বলেই দেওয়া হয়েছে, একটা হলো ইন্দো আর একটা ইউরোপ। এই দুইটা মহাদেশ এবং উপমহাদেশের ভাষার জন্ম হয়েছে এই ভাষা বংশ থেকে। এই ভাষা বংশটার রূপ কয়টি, স্তর কয়টি বা শাখা কয়টি, এমন যদি কোশ্চেন হয় তাহলে আমরা উত্তর দিব দুইটি। একটা হলো ক্যান্তম আর একটা হলো শতম। তাহলে আমরা বলছি একটা হলো ক্যান্তম আর একটা হলো শতম। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? উত্তর হলো দুইটি, একটা ক্যান্তম আর একটা শতম। এই ক্যান্তম শাখা থেকে ইউরোপ মহাদেশের ভাষাগুলোর জন্ম হয়েছে, আর শতম শাখা থেকে আমাদের ভারত উপমহাদেশের ভাষার জন্ম হয়েছে। তাহলে আমরা যেহেতু ভারত অংশে আছি, সুতরাং আমাদের ক্যান্তমের দরকার
নাই। আমাদের এই শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলে অনেক পণ্ডিতের মত, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমরা যে সময়ের কথা বলছি সেই সময় ভারত কোনো ছোট ভূখণ্ড ছিল না। আমরা কয়েকবারই বলে ফেললাম, ভারত তখন উপমহাদেশ ছিল, আর উপমহাদেশ ছিল 7টা রাষ্ট্র নিয়ে, যেগুলো এখন আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এই শতম শাখায় তখন বেশ কয়েকটা জাতি ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখা থেকে এসেছিল। তার মধ্যে প্রধান কয়েকটা জাতির ভাষা, একটা হলো ভারতীয়। তাহলে এই ভারতীয় ভাষাটা শতম শাখা থেকে এসেছিল, অর্থাৎ ভারতবাসী বা ভারতের মধ্যে যারা অবস্থান করত তারা এই ভারতীয় ভাষায় কথা বলতো। এরপরে ইরানের মানুষ কথা বলতো ইরানীয় ভাষায়। এই ইরানীয় ভাষাটারও জন্ম হয়েছে তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখা থেকে। আরবের মানুষ কথা বলতো আরবীয় ভাষায়। এই আরবীয় ভাষাটারও জন্ম হয়েছে তাহলে শতম শাখা থেকে। এবং মিশরের মানুষ কথা বলতো মিশরীয় ভাষায়। তাহলে এই মিশরের ভাষাটারও জন্ম হয়েছে শতম শাখা থেকে। এখন আপনারা বলেন, এই যে 4টা প্রধান জাতিগোষ্ঠীর ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখা থেকে, আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, এই 4টা জাতিগোষ্ঠীর মধ্যে আমরা কোন জাতি ছিলাম? ভারতীয় জাতি। তাহলে আমরা কথা বলতাম ভারতীয় ভাষায়। কোন ভাষায়? ভারতীয় ভাষায়। যীশু খ্রিস্টের জন্মের 200 বছর পূর্বে, 200 বছর পূর্বে ইরান থেকে একটা জাতি ভারতে এসে প্রবেশ করলো। যেই জাতিটা ভারতে এসে প্রবেশ করলো সেই জাতিটার নাম হলো আর্য জাতি। আমরা একটু পাশে লিখে রাখছি আর্য জাতি। এই আর্য জাতিটা ভারতীয় জাতির চেয়ে শিক্ষা দীক্ষা এবং সভ্যতায় একটু উন্নত জাতি ছিল। আর উন্নত জাতি হওয়ার কারণে এই জাতিটা ভারতে প্রবেশ করেই ভারতবাসীকে শাসন শোষণ করতে শুরু করলো। আর মূর্খ ভারতীয় জাতি তাদের শাসন শোষণ মেনে নিল। খেয়াল করবেন, তখন ইরানিদের ভাষাটা কি ছিল? আর্য ভাষা। এই আর্য ভাষাটা যখন ভারতীয় ভাষার সাথে মিশে গেল তখন এই ভাষাটার নাম হলো ভারতীয় আর্য ভাষা। তাহলে আর্যদের ভাষাটা ভারতীয় ভাষার সাথে মিশে যাওয়ার পরে ভাষাটার নাম হলো কি? ভারতীয় আর্য। আচ্ছা, এই যে ইরান থেকে যে জাতিটা যীশু খ্রিস্টের জন্মের 200 বছর পূর্বে ভারতে প্রবেশ করেছিল, এই জাতিটা আমাদের এই যে বর্তমানের যে বাংলাদেশ, এই অংশে এসেছিল যীশু খ্রিস্টের জন্মের 100 বছর পরে, অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতকে এই জাতিটা আমাদের এই ভারতের পূর্ববঙ্গে অবস্থান করেছিল। তাহলে কত বছর পূর্বে? খ্রিস্টীয় প্রথম শতকে এই আর্য জাতিটা এসেছিল আমাদের ভারতের পূর্ববঙ্গে। তার মানে এটা আমরা এইভাবে লিখি, প্রথম শতকে। আচ্ছা, ভারতীয় আর্য ভাষা। তাহলে আমরা এখানে একটা ব্যাপার বুঝতে পারলাম যে ভারতীয় আর্য কথাটা আমরা লিখছি, এখানে তাহলে 2টা ভাষা আছে। একটা হলো আমাদের ভারতীয় ভাষা, আরেকটা হলো আর্যদের শেখানো ভাষা। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার আর্যদের শেখানো ভাষাটা কি ভাষা ছিল? ওই ভাষাটা হলো সংস্কৃত ভাষা। আর্যদের শেখানো ভাষাটা হলো সংস্কৃত ভাষা। আর ভারতের যে ভাষাটা ছিল, এই ভাষাটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উস্তাদ স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন তারা বলছিল প্রাকৃত ভাষা। এই প্রাকৃত কথার অর্থ কি? জনগণের মুখের ভাষা বা জনগণের স্বাভাবিক ভাষাকে বলা হতো প্রাকৃত ভাষা। তাহলে যখন ভারতীয় আর্য ভাষাটা ছিল, এখানে ভারতের ভাষাও ছিল আর্য ভাষাও ছিল, কিছুদিন যেতে না যেতেই মানুষের কথা বলার ভাষা এবং লেখার ভাষা ভিন্ন ভিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল। তারা কথা বলতো এক ভাষায়, যেটাকে আমরা বলছি প্রাকৃত ভাষায়, এবং লেখালেখি করতো অন্য ভাষায়, যেটাকে আমরা বলছি সংস্কৃত ভাষা। তাহলে এখান থেকে 2টা ভাষা আমরা পাইলাম, একটা হলো প্রাকৃত ভাষা
আরেকটা হলো সংস্কৃত ভাষা। তাহলে কারো ধারণা যে বাংলা ভাষার জন্ম এই সংস্কৃত ভাষা থেকে হয়েছে? দেখুন পরীক্ষার মধ্যে অনেক সময় কোশ্চেন আসে, বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে, আর্য নাকি অনার্য? সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তর করে থাকি অনার্য ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। যেহেতু অনার্য ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, তাহলে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি, বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। কারণ প্রাকৃতিটা হলো অনার্য ভাষা, আর আর্য ভাষা হলো এই সংস্কৃত ভাষা। আচ্ছা, আমরা এই চেঞ্জ করে নিচ্ছি, আবার আসছি, আপনারা লাইভেই থাকুন। পাকেন জামাত ও যারা লাইভে কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ক্লাস নেওয়ার সময় লাইভের কমেন্টগুলো খুব দেখি না, পড়তেও পারি না, সময় পাই না, পড়ানো নিয়েই ব্যস্ত থাকি। যারা আমার লাইভে কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, সকলের সালাম একসাথে নিয়ে নিলাম। আপনারা লাইভে থাকুন। আচ্ছা, আমার কানে হেডফোন আছে, আপনাদের যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয়, আচ্ছা আমি বলছিলাম লাইভে অনেকে কমেন্ট করেছেন, সকল ভাই বোনদের কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব হচ্ছে না, আমি কমেন্ট পড়িও না, লাইভ ক্লাসে কমেন্ট পড়ি না। যারা কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সালাম দিয়েছেন তাদের প্রত্যেকের সালামের জবাব একসাথে দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কানে হেডফোন আছে, যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমার কথা কোথাও আটকে যায়, এমন যদি কোথাও হয়, তাহলে আপনারা আমার সাথে একটু লাইভে কথা বলবেন, আমি সেটা আবার রিপিট করব। বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে সরাসরি বলে দেন, আমি সমাধান করব, যেহেতু আমি কমেন্ট পড়ছি না। ধন্যবাদ। তাহলে আমরা আসছিলাম ভারতীয় আর্য ভাষাটা থেকে, দুইটা ভাষা আমরা পাইলাম, একটা প্রাকৃত আর একটা সংস্কৃত। তাহলে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত থেকে। এখানে দুইজন পণ্ডিত মত দিয়েছেন, একজন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আরেকজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই জায়গাটাতে এসে আর একটু ঝামেলা করেছেন। শহীদুল্লাহ বলেছিলেন বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড় অঞ্চলের মানুষের মুখের স্বাভাবিক ভাষা থেকে, তাই তিনি বলেছিলেন বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। কে বলেছিলেন এটা? ডক্টর শহীদুল্লাহ। সপ্তম শতকে হয়েছে বলে তিনার মত ছিল, সপ্তম শতকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন না, বাংলা ভাষার জন্ম হয়েছে মগধ অঞ্চলের মানুষের মুখের স্বাভাবিক ভাষা থেকে, তাই তিনি বলেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পাওয়া যাবে, রেকর্ডিং পাওয়া যাবে। ডক্টর সুনি, আমরা যা শুনি লিখলাম, সুনি মানে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর সাথে আরেকজন ভদ্রলোক আছে যার নাম হলো স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন।
গ্রিয়ারসন। এরা বলেছে বাংলা ভাষার জন্ম হয়েছে দশম শতকে। আচ্ছা, কিছুদিন যেতে না যেতেই এই প্রাকৃত ভাষাটা আবার বিকৃত হয়ে যায়, অর্থাৎ প্রাকৃত ভাষাটা ব্যর্থ হয়ে যায়। যখন কোনো ভাষা ব্যর্থ হয়ে যায় তখন সেই ভাষাটাকে আর ভাষা বলা হয় না, সেটাকে বলতে হয় অপভ্রংশ। তাহলে প্রাকৃত ভাষাটা যখন বিকৃত হয়ে যায় তখন এই ভাষাটার নাম হয় অপভ্রংশ। তাহলে প্রাকৃত থেকে আমরা পরে আরেকটা স্তর পাইলাম, যেটাকে আমরা বলছি অপভ্রংশ। মনে রাখুন, এই অপভ্রংশ কোনো ভাষা নয়, এটা হলো একটা ব্যর্থ ভাষা বা বিকৃত ভাষা। তাহলে গৌড়ী প্রাকৃত ব্যর্থ হয়ে গেল গৌড়ী অপভ্রংশ, মাগধী প্রাকৃত ব্যর্থ হয়ে গেল মাগধী অপভ্রংশ। অপভ্রংশ যেহেতু কোনো সুস্থ স্বাভাবিক ভাষা নয়, এই অপভ্রংশ ভাষায় আমাদের ভারতের এই পূর্ববঙ্গের জাতিটা বেশি দিন এই অপভ্রংশ ভাষার মধ্যে রইল না। তারা খুব শীঘ্রই এখান থেকে উন্নতি লাভ করার চেষ্টা করলো এবং তারা একটা সুস্থ স্বাভাবিক ভাষার জন্ম দিল, যে ভাষাটার নাম হলো বঙ্গকামরূপী ভাষা। তাহলে অপভ্রংশ থেকে আমরা একটা ভাষার জন্ম দিয়েছিলাম যেটার নাম হলো বঙ্গকামরূপী ভাষা। বঙ্গকামরূপী ভাষা, এই বঙ্গকামরূপী ভাষা থেকেই আমাদের বাংলা ভাষা এসেছে বলে সকল ভাষা বিজ্ঞানীগণ মত প্রদর্শন করেছেন। তাহলে এখান থেকে আর কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ পোষণ করা যাবে না। আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই বঙ্গকামরূপী ভাষা থেকে। বঙ্গকামরূপী ভাষা থেকে অনেক পণ্ডিতের মতে দুইটা ভাষার জন্ম হয়েছে, অনেকের মতে তিনটা ভাষার জন্ম হয়েছে। আমরা দুইটা এবং তিনটা দুইটাই লিখে দিচ্ছি। তবে মাধ্যমিক শিক্ষা বোর্ড নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই বলেছে বঙ্গকামরূপী ভাষা থেকে দুইটা ভাষার জন্ম হয়েছে, একটা বাংলা আর একটা হলো অহমিয়া। অহমিয়া হলো পূর্ব নাম, বর্তমান নাম হলো অসমিয়া। তাহলে অসমিয়ার আগের নামটাই ছিল অহমিয়া। নবম দশম শ্রেণীর বোর্ড বই বলেছে এই বঙ্গকামরূপী ভাষা থেকে দুইটা ভাষার জন্ম, একটা বাংলা আর একটা হলো অহমিয়া। আমরা লিখে দিচ্ছি বাংলা আর একটা হলো অহমিয়া। একটু খেয়াল করবেন, এই অহমিয়া কিন্তু বর্তমান নাম হচ্ছে অসমিয়া। নবম দশমে এটাই বলা আছে, আমি এটাই লিখলাম। আপনারা অহমিয়া না লিখে অসমিয়াও লিখে নিতে পারেন। আর যারা বলেছেন এখান থেকে তিনটা ভাষার জন্ম হয়েছে, তারা আরেকটা ভাষার নাম বলেছেন, সেটা হলো উড়িয়া। উড়িয়া। এই তিনটা মতান্তরে দুইটা ভাষার জন্ম হয়েছে বঙ্গকামরূপী ভাষা থেকে। যেহেতু একটা ভাষা থেকে এই তিনটা ভাষার জন্ম হয়েছে, এজন্য এই তিনটা ভাষাকে বলা হয় সহোদর ভাষা। সহোদর ভাষা মনে রাখুন, কোশ্চেন যদি এমন হয় বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা, তাহলে আমরা উত্তর দিব অহমিয়া বা অসমিয়া। অপশনে না থাকলে আমরা উত্তর দিতে পারবো উড়িয়া। যদি বলা হয় অসমিয়া ভাষার বা অহমিয়া ভাষার সহোদর ভাষা কোনটা, আমরা উত্তর দিব বাংলা। যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর দিব উড়িয়া ভাষা। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। এখন যদি আপনার এইরকম কোশ্চেন হয়, আরেকটা কথা আছে যেটা আমরা এখনো বলিনি, একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, যদি বলা হয় বাংলা ভাষার নিকট আত্মীয় কোনটি, সেক্ষেত্রে আরেকটা ভাষার নাম আপনারা পাবেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, পাওয়া যায়। আপনারা যদি ইতিহাস গ্রন্থ পড়েন তাহলে পাবেন। সেই ভাষাটার নাম হলো মৈথিলি। মৈথিলি। এই মৈথিলি ভাষাকে বলা হয় বাংলা ভাষার নিকট আত্মীয়। মৈথিলি ভাষাকে বলা হয় বাংলা ভাষার নিকট আত্মীয়। যদি কখনো কোশ্চেন হয় বাংলা ভাষার নিকট আত্মীয় নিচের কোন ভাষা, তাহলে আমরা উত্তর দিব মৈথিলি ভাষা। আচ্ছা, এখন আসুন, বাংলা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের ভাষা। অহমিয়া বা অসমিয়া হচ্ছে ভারতের আসাম প্রদেশের ভাষা। উড়িয়া হচ্ছে ভারতের উড়িষ্যা প্রদেশের ভাষা। আচ্ছা, এই যে আমরা ছকটা দাঁড় করাইলাম, সাউন্ড হচ্ছে, সাউন্ড। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম এই যে ছকটা আমি নিলাম, এই ছকটার পুরাটাই আপনাকে পড়তে হবে না।
এই পুরা সবটাই আপনাকে পড়তে হবে না। যারা জবের ক্যান্ডিডেট আছেন আপনারা দেখবেন চাকরির পরীক্ষাতে কোশ্চেনগুলো বারবার 3টা জায়গা থেকে হয়। এই 3টা জায়গা আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। এই হলো একটা জায়গা, এই হলো আরেকটা জায়গা, এই হলো আরেকটা জায়গা। আমি একটু সামারাইজ যদি করি, যদি বলা হয় বাংলা ভাষার জন্ম কোন ভাষা বংশ থেকে, কোন ভাষা গোষ্ঠী থেকে, কোন ভাষা পরিবার থেকে, সেক্ষেত্রে আমরা উত্তর দিব ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বা ভাষা বংশ বা ভাষা গোষ্ঠী। আরেকটা কথা জেনে রাখুন, যদি অপশনে ইন্দো ইউরোপীয় না থাকে সেক্ষেত্রে আমরা কি মার্ক করতে পারি? সেক্ষেত্রে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আরও একটা নাম আছে, সেটা হলো আদি আর্য ভাষা গোষ্ঠী বা ভাষা বংশ বা ভাষা পরিবার। তাহলে ইন্দো ইউরোপীয় না থাকলে থাকবে আদি আর্য ভাষা বংশ। আমরা একটু লিখে দেই আদি আর্য ভাষা বংশ। আদি আর্য ভাষা বংশ বা ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার। তাহলে বাংলা ভাষার জন্ম কোন ভাষা বংশ থেকে? উত্তর হলো ইন্দো ইউরোপীয়। না থাকলে আমরা উত্তর দিব আদি আর্য ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? উত্তর হলো 2টি, ক্যান্তম এবং শতম। কোন শাখা থেকে বাংলা ভাষার জন্ম? আমরা উত্তর দিব শতম শাখা থেকে। এরপরে কোশ্চেন হবে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃত আর সুনীতির মতে মাগধী প্রাকৃত। শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃত, সুনীতির মতে মাগধী প্রাকৃত। এই যে দুইজনে দুই রকম মত দিয়েছেন, এই মতটা নিয়েও আপনাদের ঝামেলা হতে পারে। এই ঝামেলাটা আমি মিটিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে একটা কৌশল দেখানোর চেষ্টা করব। যদি আপনারা এই কৌশলটা রপ্ত করতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে এই ঝামেলাটার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেখাচ্ছি পরের কোশ্চেনটা, বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? এমন সময় আমরা উত্তর দিব বঙ্গ কামরূপী ভাষা থেকে। তাহলে কোশ্চেন হলো বাংলা ভাষার জন্ম কোন ভাষা বংশ থেকে? ইন্দো ইউরোপীয়। না থাকলেই আদি আর্য ভাষা বংশ। বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? মাগধী প্রাকৃত এবং গৌরী প্রাকৃত। যদি কারো নাম উল্লেখ করে কোশ্চেন করে সেক্ষেত্রে আমরা ওই ভদ্রলোক যে প্রাকৃতের কথা বলেছে সেটাই উত্তর করতে হবে। তার জন্য আমরা একটা টেকনিক দিব, বলছিলাম আসতেছি। যদি বলা হয় বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে সেক্ষেত্রে আমরা উত্তর দিব বঙ্গ কামরূপী ভাষা। আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি শহীদুল্লাহ বলছে গৌরী প্রাকৃত, সুনীতি বলছে মাগধী প্রাকৃত। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি বা মনে রাখতে পারি? ডক্টর শহীদুল্লাহর জন্ম 1885 সাল, মৃত্যু 1969 সাল। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 1890 সাল, মৃত্যু 1977 সাল। এরা দুইজনের জন্ম মৃত্যু সাল আমি লিখেছি। আপনারা যদি এই জন্ম মৃত্যু সালটা মনে রাখতে চান তাহলে হয়তোবা অনেকে বলে যাবেন, কেননা বাংলাদেশের পড়াশোনার ক্ষেত্রে সাল মনে রাখা একটু জটিল বা কঠিন। আমি সালগুলো মনে রাখার জন্য লিখিনি, আসলে একটা টেকনিক দেওয়ার জন্য লিখেছি। সেটা হলো শহীদুল্লাহর জন্ম 1885, সুনীতির জন্ম 1890। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম শহীদুল্লাহর জন্ম আগে, সুনীতির জন্ম পরে। শহীদুল্লাহ মারা গেছেন 1969, সুনীতি মারা গেছেন 1977। তাহলে আমরা এখান থেকে আরেকটা তথ্য জানলাম যে শহীদুল্লাহ মারাও গেছে আগে, সুনীতি মারাও গেছে পরে। শহীদুল্লাহর জন্মও আগে, মৃত্যু আগে, সুনীতির জন্মও পরে, মৃত্যু পরে। তাহলে এরা দুইজনের মধ্যে আগে পরে একটা সিরিয়াল আছে। শহীদুল্লাহ গেছে আগে আগে, সুনীতি গেছে তার পরে পরে। তাহলে আগে অবস্থানটা শহীদুল্লাহর, পরের অবস্থানটা সুনীতির। এখন আসুন, আমরা যখন লেখছি কথাটা গৌরী প্রাকৃত, আবার লেখছি আমরা মাগধী প্রাকৃত। গৌরী প্রাকৃত যখন আমরা লিখতে যাই তখন প্রথম বর্ণ হিসেবে লিখতে হয় গ। মাগধী প্রাকৃত যদি আমরা লিখতে চাই তাহলে প্রথম বর্ণ হিসেবে লিখতে হয় ম। এই দুইটা বর্ণই হলো ব্যঞ্জন বর্ণ। আমরা যখন আবার ব্যঞ্জন বর্ণ লিখতে যাই তখন প্রথমে আসে গ, তার অনেক পরে আসে ম। তাহলে আমরা এখান থেকে এইটুকু ব্যাপার জেনে নিতে পারলাম যে প্রথম বর্ণটা দিয়ে যে মতটা তৈরি হয়েছে সেটা প্রথম জনে বা আগের জনে দিয়েছে, পরের বর্ণটা দিয়ে যে মতটা তৈরি হয়েছে সেই মতটা মূলত পরের জনে দিয়েছে। এখন আসুন শতকের ব্যাপারটা যদি আমরা দেখি, শহীদুল্লাহ বলেছে সপ্তম শতক,
সুনীতি বলেছে দশম শতক। তাহলে সপ্তম আগে না দশম আগে? শতম আগে। এই সপ্তম আগে, তাহলে আগের মোটটা দিয়েছে আগের জনে, পরের মোটটা দিয়েছে পরের জনে। বলুন তো এইটুকু কথা আপনারা বুঝলেন কিনা? আচ্ছা, তাহলে পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন আসে যে গৌরী প্রাকৃত শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে, তাহলে আমরা দুইটা কিন্তু জানি, একটা গৌরী প্রাকৃত আর একটা মাগধী প্রাকৃত। তাহলে দুইটা লিখতে প্রথম যে বর্ণটা আসবে ওইটা শহীদুল্লাহ দিয়েছে, পরের যে বর্ণটা দিয়ে লিখতে হবে সেটা সুনীতি দিয়েছে। এইভাবে মনে রাখবেন, তাহলে পরীক্ষার ফলে আশা করি কোশ্চেন আসলে আপনি 1 নাম্বার পেয়ে যাবেন। তবে এই জায়গাটার মধ্যে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা আমি এখন মেটায়া দিব এটা মুছিয়ে দেওয়ার পরে। বলুন এই ছকটা থেকে কারো কোনো কোশ্চেন আছে? নাই, ধন্যবাদ। এইবার একটা যুগ উপযোগী কোশ্চেনের এমসিকিউ টাইপ কোশ্চেনের সমাধান করব আমরা। যদি কোশ্চেনটা এই যে এমন হয়, দেখুন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এ কথা সর্বপ্রথম কে বলেছেন? অপশনের শুরুতেই থাকবে ডক্টর সুনি, তার মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপশন খতে থাকবে ডক্টর সহি, তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অপশন গয়ে থাকবে ডক্টর আব্রাহাম গ্রিয়ারসন, স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, আমি শুধু আব্রাহাম লিখলাম, আব্রাহাম, স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। অপশন ঘতে যদি এমন থাকে ডক্টর সুকু অর্থাৎ সুকুমার সেন। তখন আমরা সবাই উত্তর দিব। আপনারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে উত্তর দিবেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এই কথা সর্বপ্রথম কে বলেছেন। হ্যাঁ, এক ম্যাডাম উত্তর দিয়েছেন ডক্টর আব্রাহাম, তার মানে হচ্ছে স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। এক ম্যাডাম উত্তর দিয়েছেন, বাকিরা একটু উত্তর দেবেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, এই ম্যাডাম একেবারে ব্যাখ্যা সহ বলে ফেলেছে। আমরা অনেকেই যারা বাজারের প্রচলিত এমসিকিউ টাইপের বইগুলো পড়বেন তারা কিন্তু উত্তরটা পাবেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই কথা সর্বপ্রথম বলেছেন। এবং সম্মানিত বাংলার শিক্ষক মহোদয় যারা আছেন, আমরা যারা বাংলা পড়াই তারাও কিন্তু এই কথাকেই বলে থাকি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই কথা বলেছেন যে বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে হয়েছে সর্বপ্রথম। দেখুন এই তথ্যটা আমরা সবাই ভুল জানি, তবে সবাই ভুল জানি না, অনেকেই ভুল জানি। যদি সবাই ভুল জানতাম তাহলে এই কথাগুলো বেরিয়ে আসলো কোত্থেকে? অনেকেই আমরা ভুল জানি। যারা ভুল জানেন তারা একটু সমাধান করে নেন। এই কথাটা সর্বপ্রথম বলেছেন স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। এখন আসুন, এই স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন মূলত কে ছিলেন? ইনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উস্তাদ ছিলেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের শিক্ষা গুরু ছিলেন মূলত স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, যার জন্ম ছিল 1851 সালে। ভদ্রলোক মারা গিয়েছিলেন 1941 সালে। আর সুনীতির জন্ম হলো 1890 সালে। 1890 সালে। তার মানে বোঝাই যাচ্ছে ওনার 39 বছর পরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম। তাই স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন সুনীতি কুমারের উস্তাদ ছিলেন।
আর এর উস্তাদি সর্বপ্রথম এই কথাটা বলেছিলেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। পরবর্তীতে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL গ্রন্থে ODBL অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে তিনি তার উস্তাদের কথাটাকে সম্মতি দিয়েছিলেন মাত্র। যদি অপশনে সুনীতি এবং আব্রাহাম থাকে তাহলে আমরা আব্রাহামকে প্রাধান্য দিব, যদি আব্রাহাম না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর দিব সুনীতি। আচ্ছা, তাহলে এই গ্রন্থটার ইংরেজিটা আমি বলে দিলাম। এর বাংলাটা কি স্যার? এর বাংলা নামটা হলো বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ এই গ্রন্থের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার উস্তাদের দেওয়া মতটাকে সমর্থন করেছিল। আপনারা চাইলে কেউ এই বইটা যদি থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমি কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি। মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম, এই কথা সর্বপ্রথম কে বলেছেন? উত্তর দিতে হবে স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। এটাই অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। যদি অপশনে না থাকে তখন আমরা উত্তর দিব ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ধন্যবাদ। এখন আসুন, ভাষা থেকে কিছু জটিল কোশ্চেন হতে পারে, এই যাবৎকালে হয়েছে, আমরা তার একটু সমাধান দেওয়ার চেষ্টা করি। যদি কখনো এমন কোশ্চেন হয়, মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? তাহলে আমরা অনেকেই জানি চতুর্থ ভাষা। না ভাই, এটা পরিবর্তন করা হয়েছে। চতুর্থ ভাষা আগের ব্যাকরণে ছিল, বর্তমান ব্যাকরণে বা নতুন বোর্ড বইয়ে বলা হয়েছে ষষ্ঠ ভাষা। তাই আপনারা উত্তর দিবেন ষষ্ঠ। যদি অপশনে থাকে তাহলে ষষ্ঠ ভাষা হবে বাংলা। আর যদি অপশনে ষষ্ঠ না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারবো চতুর্থ। তাহলে কোশ্চেনটা কি? মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হবে ষষ্ঠ। পরের কোশ্চেনটা যদি এর বিপরীত কোশ্চেনটা এইভাবে করে, মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? তাহলে আমরা উত্তর দিব মান্দারিন। আর মান্দারিন হচ্ছে চীনের ভাষা। তাহলে মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা মান্দারিন, আর বাংলা ভাষার স্থান ষষ্ঠ। পরের কোশ্চেনটা যদি এরকম হয়, মোট জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? সেক্ষেত্রে আমরা উত্তর দিব সপ্তম ভাষা। তাহলে সপ্তম ভাষা হবে বাংলা। আর যদি বলা হয় কোশ্চেনটা আবার ঘুরাইয়া দেয় এরকম করে, মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? সেক্ষেত্রে আমরা উত্তর দিব প্রথম ভাষা হলো ইংরেজি। কেউ কিছু বলছিলেন? কথা তো বুঝে না। আচ্ছা, এই কোশ্চেনটা ঘোরাইয়া দেয়া অন্যভাবেও কোশ্চেন সাজাতে পারে। সেটা হলো দাপ্তরিক ভাষা। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা পৃথিবীর কততম ভাষা? এমন কোশ্চেনের উত্তর হবে দশম ভাষা বাংলা। আর দাপ্তরিক ভাষা হিসেবে পৃথিবীর প্রথম ভাষা কোনটা যদি জানতে চায় তাহলে আমরা উত্তর দিব ইংরেজি। এই যে 6টা ভাষা সংক্রান্ত তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এই 6টা তথ্য সাধারণত আপনারা কোনো বইয়ে এইভাবে সাজানো পাবেন না, একসাথে একটা পাবেন। এই 6টা ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনাকে বেশ কয়েকটা বই খুঁজে খুঁজে পড়ে একসাথে করতে হবে। তাহলে কোশ্চেনটা কি? মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর ষষ্ঠ। মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? উত্তর হবে মান্দারিন। মোট জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হবে সপ্তম। মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? উত্তর হবে ইংরেজি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান কত? দশম। দাপ্তরিক ভাষা হিসেবে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? উত্তর হবে ইংরেজি। ধন্যবাদ।
আচ্ছা, এখন দেখুন, যদি কোশ্চেনটা এমন হয়, মিউট করে দেন তো। যদি কোশ্চেনটা এমন হয় বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কত কোটি মানুষ, কোশ্চেনটা যদি এমন হয় বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কত কোটি মানুষ, তাহলে আমরা উত্তর দিব প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, প্রায় 30 কোটি মানুষ। এই 30 কোটি মানুষের একটা বিভাজন আছে, আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। যদি বলা হয় বাংলাদেশ অংশে কথা বলে প্রায় কত কোটি মানুষ, সেক্ষেত্রে আমরা উত্তর দিব বাংলাদেশ অংশে কথা বলে 16 কোটি মানুষ। ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে প্রায় আরও 10 কোটি মানুষ। ভারতের আরও ছোট ছোট অঙ্গরাজ্য আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এই ধরনের অঞ্চলগুলোতেও কিছু বাংলা ভাষাভাষী মানুষ আছে, যেখানে আরও প্রায় 3 কোটি মানুষ কথা বলে বাংলায়। সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও প্রায় 1 কোটি মানুষ কথা বলে বাংলায়। এই হলো 16, 10, 26, 3, 29 আর 31, প্রায় 30 কোটি মানুষ কথা বলে বাংলা। আমি 30 কোটি মানুষের বিভাজন দিয়ে দিলাম। আবার বলছি, বাংলাদেশ অংশে কথা বলে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে 10 কোটি, ভারতের অন্যান্য অঙ্গরাজ্যে কথা বলে আরও 3 কোটি মানুষ, সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও প্রায় 1 কোটি মানুষ। এই হলো 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা, এখন যদি আমরা দেখি আমাদের বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার খেতাব দিয়েছে পৃথিবীর কোন দেশ, তাহলে আমরা উত্তর দিব সিয়েরা লিওন। সিয়েরা লিওন। সিয়েরা লিওন কত সালে আমাদের মাতৃভাষা বাংলাকে তাদের দ্বিতীয় মাতৃভাষার খেতাব দিয়েছে? আপনারা উত্তর দিবেন 2002 সালে। 2002 সালে। আচ্ছা, এই আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কততম অনুচ্ছেদে? সেক্ষেত্রে আমরা উত্তর দিব 3 নং অনুচ্ছেদ। 3 নং অনুচ্ছেদে বাংলা ভাষাকে সংবিধানে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যদি কোশ্চেন হয় বাংলাদেশে কতটি ভাষা প্রচলিত আছে, এগুলো কোশ্চেন হবে না, জানার স্বার্থে। বাংলাদেশে প্রায় 51টি ভাষা প্রচলিত আছে। 51টি ভাষা প্রচলিত আছে। এর মধ্যে 50টা উপজাতি আছে, 50টা উপজাতির 50টি ভাষা, আর হলো আমাদের সংবিধান স্বীকৃত একটা বাংলা ভাষা। এই হলো 51টি ভাষা বাংলাদেশে প্রচলিত আছে। আচ্ছা, এখন যদি বলা হয় যারা বাক প্রতিবন্ধী তাদের ভাষার নাম কি, আমরা উত্তর দিব যারা বাক প্রতিবন্ধী মানে কথা বলতে পারে না, তাদের ভাষার নাম হলো ইশারা ভাষা। আর যারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, তাদের ভাষার নাম কি? তাদের ভাষার নাম হবে ব্রেইল ভাষা। ব্রেইল ভাষা। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বেদের ভাষা, বেদ কোন ভাষায় রচিত? আমরা উত্তর দিব বৈদিক ভাষা। তাহলে বেদ কোন ভাষায় রচিত? বৈদিক ভাষা। পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষার নাম কি? এমন কোশ্চেনের উত্তর হবে হিব্রু ভাষা। পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষার নাম কি? হিব্রু। এই হিব্রু আবার কোন দেশের ভাষা? তাহলে আমরা উত্তর দিব হিব্রু হচ্ছে ইসরায়েলের ভাষা। হিব্রু ভাষা। এবার যদি আপনারা কোশ্চেন করেন পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে, আমরা উত্তর দিব পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির মধ্যে 840টি ভাষা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন কোশ্চেনটা যদি এমন হয় পৃথিবীতে সবচেয়ে বেশি সরকারি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে, আমরা উত্তর দিব বলিভিয়া 37টি। পৃথিবীতে সবচেয়ে বেশি বিদেশি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে, তখন আমরা উত্তর দিব আমেরিকা যুক্তরাষ্ট্রে 115টি। পৃথিবীতে মাত্র একটা ভাষায় ব্যবহৃত হয় এমন দেশের নাম কি? উত্তর হবে উত্তর কোরিয়া। ভাষার নাম হলো কোরীয় ভাষা। ভাষার নাম হলো কোরীয় ভাষা। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এমন হয় বাংলা ভাষার রূপ কয়টি? বাংলা ভাষার রূপ কয়টি? তাহলে আমরা উত্তর দিব রূপ হলো 2টি। একটি হলো সাধু রূপ আর একটি হলো চলিত রূপ। তাহলে রূপ কয়টা? 2টা, একটা সাধু আর একটা চলিত। পরের কোশ্চেনটা যদি এরকম হয় বাংলা ভাষার রীতি কয়টি, সেক্ষেত্রেও আমরা উত্তর দিব 2টি। একটা হলো সাধু রীতি আর একটা হলো চলিত রীতি। না, একটা হলো লেখ্য রীতি আর একটা হলো কথ্য রীতি। তাহলে একটা লেখ্য রীতি আর একটা কথ্য রীতি। এখন যদি আপনার কোশ্চেন হয় লেখ্য রীতি আবার কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দিব 3 প্রকার। এখানে আপনার একটা জানার ব্যাপার আছে,
আমাদের পুরাতন বোর্ড বইয়ে কিন্তু বলা হয়েছিল লেখ্যরীতি 2 প্রকার, বর্তমান বইয়ে কিন্তু বলা হয়েছে লেখ্যরীতি 3 প্রকার। তাই কোশ্চেন হবে যদি এরকম হয়েই যায় লেখ্যরীতি কত প্রকার, তাহলে আমরা উত্তর দিব 3 প্রকার। একটা হলো সাধুরীতি, আরেকটা হলো কাব্যরীতি, আরেকটা হলো চলিত রীতি। চলিত রীতি। তাহলে লেখ্যরীতি কত প্রকার? 3 প্রকার, সাধুরীতি, কাব্যরীতি এবং চলিত রীতি। এখন যদি কোশ্চেন হয় কথ্যরীতি কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কথ্যরীতি 2 প্রকার। একটা হলো চলিত রীতি, আরেকটা হলো আঞ্চলিক রীতি। আঞ্চলিক রীতি। এই আঞ্চলিক রীতির আরেক নাম হলো উপভাষা। উপভাষা। যদি কোশ্চেন হয় বাংলা ভাষার উপভাষা কয়টি, বাংলা ভাষার উপভাষা কয়টি, সেক্ষেত্রেও আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাব। কারণটা হলো আগের ব্যাকরণে বাংলা ভাষার উপভাষা ছিল 5টি, আর পরিবর্তিত ব্যাকরণে বাংলা ভাষার উপভাষা দেয়া আছে 6টি। তাহলে আপনাকে কষ্ট করে অপশনে 6টি থাকলে 6টি উত্তর দিতে হবে। টাইম আউট হয়ে গেছে মেবি। আমরা অবশ্যই 6টা উত্তর দিব, কেননা 6টা হচ্ছে আপডেট ইনফরমেশন। আমরা অবশ্যই 6টা উত্তর দেব, অবশ্যই 6টা উত্তর দেব। কারণটা হচ্ছে যে আমরা পরিবর্তনের সাথে, আচ্ছা শুনতে পাবেন, অপেক্ষা করেন। আমরা বলছিলাম যদি কোশ্চেন হয়ে যায় বাংলা ভাষার উপভাষা কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর দেব 6টি। কারণ যেহেতু পরিবর্তিত ব্যাকরণে 6টির কথা বলা হয়েছে, অপশনে 6টি থাকলে আমরা 6টি উত্তর দিব। যদি 6টি না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর দিব 5টি। আশা করি বুঝেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি 1 মিনিটে ব্যাখ্যা করি সাধু রীতি কাকে বলে, যেই রীতি মূলত আমরা একটু টানায় টানায় প্রকাশ করে থাকি। যেমন আমরা বললাম আমি বর্তমানের ক্লাসটা শেষ করিয়া তারপরে বাসায় চলিয়া যাইব, এগুলো সাধু ভাষার কথা। আর আমরা যদি এটাকে চলিত ভাষায় প্রকাশ করি তাহলে আমি এইভাবে বলবো আমি ক্লাসটা শেষ করে বাসা যাব। তাহলে সাধু আর চলিতর ব্যাপারটা বুঝেছেন। এখন আসুন এই কাব্যরীতিটা কি। কাব্যরীতিতে আমরা আসছি, তার আগে বলে দেই আমরা আঞ্চলিক রীতিটা কি। অঞ্চল বিশেষের রীতি, যেমন ময়মনসিংহের মানুষেরা শালারে শালা বলে না, বলে হালা। শালিরে শালি বলে না, বলে হালি। এই যে শালিরে হালি বললো, শালারে হালা বললো, এটাই হলো আঞ্চলিকতা। বউরে বউই বলে, বউরে বউই বলে। যাই হোক, তো নেত্রকোনার মানুষ আছেন, এরা আবার শুনলে মন খারাপ করবে। বাবিরে বৌদি অনেকেই বলে, বৌদি সনাতনী যারা আছেন তারা বৌদি বলে থাকেন, তবে আমাদের দেশে আবার ভাবিরে ভাবি বলে থাকেন। যাই হোক, যারা নেত্রকোনা অঞ্চলের আছেন তারা দেখবেন অনেক সময় বলে থাকে বেটা তোরে এতবার কবর দিয়ে আইলাম তাও তুই আইলেই না। বলেন যারে কবর দিয়ে আইছে সে কেমনে আইব? আসলে তারা খবর রে কবর বলে ফেলে, তার মানে খ উচ্চারণ করে না, তারা খরে ক উচ্চারণ করে ফেলে। এই যে যে উচ্চারণগুলো এগুলোকে বলছি আমরা আঞ্চলিক রীতি। আঞ্চলিক রীতি বা অঞ্চল বিশেষের রীতি। এখন আসুন কাব্যরীতিটা কি। কাব্যরীতিটা হলো কবিতা লেখার রীতি। আর কবিতা লিখতে হয় ছন্দে ছন্দে, আপনারা অনেকেই জানেন। যদিও এটা আমাদের অনেক আগেই পড়াশোনায় ছিল, আলোচনায় আসছে কেবল এই
20 সালের পরিবর্তিত ব্যাকরণের পর থেকে। এর আগে যে এটা আলোচনায় ছিল না ব্যাপারটা এরকম না, আমাদের পড়াশোনায় ছিল, শুধু ব্যাকরণের আলোচনায় ছিল না। আমরা যদি বাংলা সাহিত্যের প্রাচীন যুগে যাই, 650 থেকে যেই যুগ শুরু হয়েছিল সেই যুগটার মধ্যেও আমরা একটা সাহিত্য পেয়েছি যেটার নাম চর্যাপদ। আর এই চর্যাপদের মধ্যে আমরা পেয়েছিলাম 50টা, মতান্তরে 51টি গান বা কবিতা। এই কবিতাগুলোর মধ্যেও কিন্তু ছন্দমিল বা অন্তমিল ছিল। তাহলে কবিতা লেখার রীতিটা প্রাচীন যুগেও ছিল, মধ্যযুগেও ছিল, আধুনিক যুগে তো আছেই। তাহলে শুধু আমাদের পড়াশোনায় আসলো কেবল। যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদ। চর্যাপদের প্রথম কবিতা লিখেছিল লুইপা। লুইপার প্রথম কবিতার 2টা চরণ যদি আপনাদেরকে শোনাতে চাই আমি। 2 চরণ বললে যদি আবার মনে মনে ভাবেন স্যার সবটাই বলে ফেলেন নাকি সবটা পারেন না, 2টা পারেন এজন্য বলতেছেন। আমি সবটাই পারি, চাইলে পুরাটাই শোনাতে পারবো, শুধু আমি অন্তমিল বা ছন্দ মিলটা দেখানোর চেষ্টা করছি। লুইপা তার প্রথম কবিতার মধ্যে বলেছিলেন, কা আ তরু বড় পঞ্চবি ডাল, চঞ্চল চি এ পৈঠা কাল। এই যে দেখুন, ডালের সাথে কাল দিয়া ছন্দ মিলাইছিল। তাহলে কবিতার ছন্দ প্রাচীন যুগেও ছিল। এবার যদি আমরা মধ্যযুগের ছন্দ দেখাতে চাই, কা আ তরু বড় পঞ্চবি ডাল, চঞ্চল চি এ পৈঠা কাল, ধীর করিও মহাসহ পরিমাণ, লই বুনই গুরু পুষিও জানো, সল সমাহিও কাহি করিওই, সুখে দুঃখেতে নিচিত মরিওই, এরিও ছান্দ বান্দকরণ, কপটের আঁশ, শোনো পাখ বিড়ি লাহুরি পাশ। এই যে আশের সাথে পাশ দিয়েও ছন্দ মিলাইছে। এটা ছিল আমাদের আজ থেকে আমরা যেদিন সাহিত্য পড়াবো সেদিন আপনাদেরকে এগুলা বলার চেষ্টা করব। আজকে যদি বলি তাহলে ক্লাসটা ভিন্ন খাতে প্রবাহিত হবে। তারপরেও আপনি বলেছেন, খালি থিমটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রাচীন যুগের 23 জন, মতান্তরে 14 জন বৌদ্ধ সাধক, তারা দেহতত্ত্ব সাধনা করত। অর্থাৎ কিভাবে আমাদের হাত হলো, কিভাবে চোখ, কিভাবে নাক, কিভাবে কান, এগুলো কিভাবে হলো, এইটা এই বিষয়ে যারা সাধনা করে তাদেরকে বলা হতো দেহতত্ত্ব সাধক। তাহলে দেহতত্ত্ব সাধনা করে তারা এটাই পেয়েছিল যে একটা মানুষ মূলত গাছের মতো। ওই যে বলছে কা আ তরু বড়, মানে মানুষের কায়াটা তরুর মতো। তরু মানে গাছ, গাছের মতো। গাছের যেরকম শাখা প্রশাখা ডালফাল আছে, ঠিক মানুষের ওইরকম শাখা প্রশাখা ডালফাল আছে। তাই তারা এটাই খুঁজে পেয়েছিল যে মানুষ মূলত প্রকৃতিতে জন্ম হয়ে প্রকৃতিতে বেড়ে উঠেছে। বুঝছেন? এগুলা একটু ইসলাম ধর্মের বৈপরীত্য কথা আমরা সাহিত্যের মধ্যে বলবো, আপাতত এই পর্যন্তই থাক। আচ্ছা, তাহলে কাব্যরীতি আমরা প্রাচীন যুগে পেয়েছি। যদি আমরা মধ্যযুগে যাই, মধ্যযুগে একটা সাহিত্য আপনারা পড়বেন, এই সাহিত্যের নাম লোকসাহিত্য। আর লোকসাহিত্যের মধ্যে আপনারা একটা গীতিকা পাবেন, যেই গীতিকার নাম ময়মনসিংহ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালার নাম মহুয়া পালা। মহুয়া সুন্দরীর কে কেন্দ্র করে এই পালার নামকরণ করা হয়েছিল মহুয়া পালা। আপনারা যদি মহুয়া পালার মহুয়াকে প্রেম নিবেদনের অংশের 2-1টা উক্তি শুনতে চান, তাহলে দেখবেন ওখানেও ছন্দমিল ছিল। মহুয়া সুন্দরী একদিন পুকুর ঘাটে আসে পানি নেওয়ার জন্য, আর এমন সময় তার প্রেমিকা এসে তারে প্রেম নিবেদন করে, প্রেমিক এসে প্রেম নিবেদন করে। প্রেম নিবেদনের স্টাইলটা ছিল কেমন দেখুন। জলানিতে আইসো কন্যা, জলে দিছো ঢেউ, হাসি মুখে কওনা কথা, সঙ্গে নাই মোর কেউ। তার মানে প্রেমিক বলতাছে, জল নিবার আইসো, জলে ঢেউ দিছো, একটু হাসি মুখে আমার সাথে কথা কও, আমার সাথে তো কেউ নাই, আমি তো একাই আছি। আগের প্রেমগুলা এত সহজ ছিল না ভাই। খালি এই কথা বললেই মেয়েরা নাচতে নাচতে আপনাকে সাধুবাদ জানাইতো না, আপনার প্রেমকে অ্যাকসেপ্ট করতো না। তো এমন সময় নায়িকা থ্রেট দেয় নায়ককে। থ্রেট দিয়ে কি বলে? বলে, লজ্জা নাই তোর নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই তোর গলায় কলসি বান্ধা জলে ডুববে মোর। এই যে তোরের সাথে মর দিয়া ছন্দ মিলেছে। এমন সময় নায়ক বেহায়ের মতো আবার বলে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুববে মরি। দেখুন, এই যে দড়ির সাথে মরি দিয়া ছন্দ মিলাইছে। তার মানে কবিতার ছন্দ মধ্যযুগেও ছিল। আমরা যদি আধুনিক যুগের ছন্দ দেখাতে চাই আমরা, তাহলে আপনারা অনেকেই জানেন
কবর কবিতার একটা বিখ্যাত উক্তি আছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজায় রেখেছি 2 নয়নের জলে। তলে দিয়া, তলের সাথে জলে দিয়া ছন্দ মিলাইছে। আচ্ছা, আরো উক্তি আছে, বাপের বাড়িতে যাইবার কালে দরিয়া বলিত পা, আমারে দেখিতে যাইও কিন্তু ওজান তলির গা। কবর কবিতারই উক্তি। এবার আমরা যে যুগটাতে আছি এই যুগটার নাম হলো উত্তর আধুনিক যুগ। আমরা আধুনিক যুগকে পার করেছি। আধুনিক যুগের ব্যক্তিকাল ছিল 1801 থেকে 1960। 1960-এর পরে অর্থাৎ 1961 থেকে বর্তমান যে যুগটা, এই যুগটাকে আমরা বলছি উত্তর আধুনিক যুগ। এই উত্তর আধুনিক যুগেরও কিছু উক্তি আছে। আমরা এখন 5-7 বছর প্রেম করি, প্রেম করার পরে প্রেমিকার বিয়ে হয়ে যায়। যখন প্রেমিকার বিয়ে হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে আমি তারে সত্যিই ভালোবাসতাম। এর আগে আমার সিরিয়ালে অনেকজনই ছিল। যাই হোক, তো কোনো একদিন বিকালবেলা ধরেন প্রকৃতিতে অথবা কোনো বিল্ডিংয়ের ছাদে আপনি দাঁড়িয়ে আছেন, এমন সময় সূর্যটা পশ্চিম আকাশে হেলে যাচ্ছে, মানুষের ছায়াটা মানুষের চেয়ে অনেক লম্বা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তটাতে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে তার নীড়ে। এমন সময় আপনার মনে হবে আকাশেতে উড়ে যায় পাখি, জমিনে পড়ে তার ছায়া, পিরিতি ভাঙ্গে গেলে থাকে শুধু মায়া। এটা হলো উত্তর আধুনিক যুগের ছন্দ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং উত্তর আধুনিক যুগেও কবিতার ছন্দ ছিল, কেবল শুধু আলোচনায় আসছে এই 2020 সালের পরিবর্তিত ব্যাকরণের মধ্য দিয়ে। যাই হোক, এছাড়াও ভাষা থেকে আপনার অনেক কোশ্চেন হবে। সেটা হলো বাংলার আদিম জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলতো? উত্তর হবে অস্ট্রিক। অস্ট্রিক ভাষায় কথা বলতো। ভাষার ছাদ বলা হয় কাকে? বাক্যকে। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার বৃহত্তম একক কি? বাক্য। ভাষার দক্ষতা কয়টি? 4টি। ভাষার দক্ষতাগুলো কি কি? শোনা, বলা, লেখা ও পড়া ইত্যাদি। এরকম বহুত কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। এগুলা কষ্ট করে আপনারাই পড়ে নেবেন। এগুলো আসলে আমার আর ওইভাবে বোঝানোর কিছু নাই। আমি আজকের প্রথম দিনের ক্লাসে যারা আমাদের পেড বেসে ভর্তি হয়েছেন তাদেরকে ভাষা সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এখানে যদি কোনো ইনফরমেশন নিয়ে আপনার বিন্দু মাত্র সন্দেহের অবকাশ জন্ম নেয় তাহলে আপনি পরবর্তী লাইভ ক্লাসে এসে আমাকে বলবেন। আমি অবশ্যই আমার জানা থাকলে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে লাইভ ক্লাসটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। এখন আপনাদের সম্মুখে লাইভে এসে কথা বলবেন আমাদের অনলাইন ডিরেক্টর নাইমুর রহমান ভাই। উনি আপনাদের কোর্স, কারিকুলাম বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে কথা বলবে। আপনারা অবশ্যই ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে তারপরে লাইভতে যাবেন। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের ক্লাস কেমন লাগলো? আমাদের প্রত্যেকটা ক্লাসেই আমাদের প্রত্যেকটা টিচার আপনাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করবে। শুধু আপনাদের ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। আমাদের কোর্সটুকু যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত, যদি আপনার সরকারি 10ম গ্রেডে একটা 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরি করার ইচ্ছা থাকে। শুধু এটা 10ম গ্রেডের জন্যই নয়। আমার সাউন্ডটা আচ্ছা, শুধু এটা 10ম গ্রেডের জন্যই না, আমরা যে সিলেবাসটা আপনাদেরকে দিয়েছি বা অলরেডি আপনারা যারা আমাদের সিলেবাস সম্পর্কে জানেন,
আমরা একটা পিডিএফ অলরেডি আপনাদের সাথে গ্রুপে শেয়ার করেছি। আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স কারিকুলাম আছে, যে কোর্স কারিকুলামে আমাদের ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট কি কি পড়ানো হবে, কোন টপিক থেকে পড়ানো হবে, কতটুকু পড়ানো হবে, কতগুলো লেকচার সংখ্যা, এভরিথিং এখানে আমরা দিয়ে দিয়েছি, যেন কোনো টিচার কোনো টপিক স্কিপ করতে না পারে বা কোনো স্টুডেন্টের পড়ার সময় যেন কোনো টপিক স্কিপ না হয়। তারা প্রত্যেকেই যেন সেই কোর্স কারিকুলামটা ধরে ধরে পড়তে পারে, সেই জন্য আমরা এটার একটা পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিই। তো প্রথমে আমি আমার পরিচয় অলরেডি স্যার বলে দিয়েছে। আমি হচ্ছে মোহাম্মদ নাইমুর রহমান, সহকারী পরিচালক এসি জব কেয়ার, এবং বর্তমানে অনলাইন ডিরেক্টর হিসেবে আছি। আমাদের অনলাইনের যাবতীয় যা সব কিছু আমার সাথে আপনাদের শেয়ার হবে। তো যেহেতু আপনারা অলরেডি ক্লাস করেছেন অনেক টাইম, আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। বেশি কথা বললে হয়তো আপনাদের খারাপ লাগবে শুনতে। সেগুলো বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্সটা সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার আছে, সেই ইনফরমেশানগুলো দেবো আজকে লাইভের মাধ্যমে। আপনারা ইনফরমেশানগুলো নেওয়ার পরে যদি মনে করেন যে না, আমাদের এই কোর্সটা থেকে আপনি উপকৃত হতে পারেন বা আমাদের এই কোর্সটা আপনার জন্য প্রয়োজন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হলে আমরা আশা করি আপনাদেরকে সুন্দরভাবে কোর্সটা শেষ করে দিতে পারবো। এটা ছিল হচ্ছে ত্রিপলি অষ্টম ব্যাচ, মানে ত্রিপলি ডিপার্টমেন্টের ব্যাচ। এখানে যারা ডিপার্টমেন্ট এবং নন দুইটাই করবে তারা হচ্ছে শুধুমাত্র ত্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যারা অন্য ডিপার্টমেন্টের আছে তারা কি করবে, তারা হচ্ছে শুধুমাত্র নন পার্টটা করতে পারবে। আবার যারা পাওয়ার এবং মেকানিক্যাল আছে তারা আমাদের নন পার্টের পাশাপাশি যে ত্রিপলির সাথে যে কম্বাইন্ড আদার সাবজেক্টগুলো রয়েছে, যেরকম হচ্ছে আমি একটু বলি, ডিসি সার্কিট, এসি সার্কিট, ডিসি মেশিন, এসি মেশিন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন, সুইচ গিয়ার এবং হচ্ছে কন্ট্রোল সিস্টেম, এই যে পার্টগুলো আছে যেগুলো বর্তমানে লাগছে হচ্ছে মেকানিক্যাল এবং পাওয়ারদের, তারা আমাদের এই টপিকগুলো এখান থেকে করতে পারবে এদের সাথে। আর আরেকটা হচ্ছে যারা কম্পিউটার বা টেলিকমিউনিকেশনের স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে সাবজেক্টগুলো ম্যাচ করবে সেটা হচ্ছে ডিসি সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এই কয়েকটা সাবজেক্ট যারা সিএসসি স্টুডেন্ট আছে তারা আমাদের এই ব্যাচ থেকে করে নিতে পারবে। তো মূলত ত্রিপলি 8 ব্যাচ হলেও এটা আসলে অন্যান্য যে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখান থেকে নন সেবা এবং আমাদের যে রিলেটেড কোর্সগুলো আছে সেগুলোর সেবা যারা অংশ নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে করতে পারবেন। এখন আসি হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আপনাদের জানানোর কথা, সেটা হচ্ছে কোর্স ডিউরেশন কতদিন। আমাদের কোর্স ডিউরেশনটা হচ্ছে 7 মাস। আমি বেশি কিছু লিখছি না, কারণ বেশি কিছু লিখলে আপনাদের সময় বেশি হবে, আমাদের হাতেও লাইভের সময় কম আছে। আমাদের টোটাল কোর্সের ডিউরেশনটা হবে হচ্ছে 7 মাস। এই 7 মাসের মধ্যে আপনার নন এবং ডিপার্টমেন্ট পুরোটাই আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং খুব ভালোভাবে। এবং আমাদের এই কোর্সে টোটাল ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে 350 প্লাস, মানে আমাদের নন এবং ডিপার্টমেন্ট মিলে 350-এর অধিক ক্লাস থাকবে, 350-এর নিচে কখনোই নামবে না। এবং প্রতিটা ক্লাস, যেহেতু এটা অনলাইন ব্যাচ, আপনারা বিভিন্ন কারণে ব্যস্ত থাকেন, আপনাদের দিনে ক্লাস করার সুযোগ হয় না, বিধায় আপনারা অনলাইনে ভর্তি হচ্ছেন। তাদের জন্য যেহেতু ব্যাচটা, তাই এই ব্যাচের ক্লাসগুলো সব হবে হচ্ছে রাত্রে সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 10:30টার মধ্যে একটা নির্দিষ্ট রুটিনে নির্দিষ্ট সময়ে ক্লাসগুলো জুম অ্যাপসের মাধ্যমে লাইভ নেওয়া হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পার্সোনাল গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেই গুগল ড্রাইভের অ্যাক্সেসটা থাকবে আপনার কাছে আপনার চাকরি না হওয়া পর্যন্ত, মানে লাইফ টাইম অ্যাক্সেস। আমরা লাইভের কখনোই অ্যাক্সেস সরাই নেব না আপনার কাছ থেকে, আপনি যতদিন ইচ্ছা সেই ক্লাসগুলো দেখতে পারবেন। শুধু হচ্ছে আপনাকে রেগুলার লাইভ ক্লাসে একটু অ্যাটেন্ড থাকার চেষ্টা করতে হবে, কারণ রেকর্ডেড ভিডিও দেখে আসলে সব কিছু কিন্তু শেখা যায় না। লাইভ ক্লাসের কিন্তু গুরুত্ব একটা আছে আলাদা। যেরকম আপনি এখানে কোশ্চিন করতে পারছেন, আপনি যেরকম আমাদের অফলাইনে বসে কোশ্চিন করতে পারবেন, সেমভাবে আমরা কিন্তু জুমের মাধ্যমে লাইভে আপনি কিন্তু কোশ্চিনগুলো নিতে পারছি এবং সেগুলো সলিউশন করে দেওয়ার সম্ভব হচ্ছে আমাদের দ্বারা। কিন্তু যদি শুধু রেকর্ডেড ভিডিও দেখেন তাহলে কিন্তু সবগুলো কোশ্চেনের সলিউশন আপনি করতে পারছেন না, বা আপনি চাইলেও সেটা সম্ভব হচ্ছে না।
কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নাই। যারা যে ক্লাসটা লাইভ মিস করবেন তারা তো অবশ্যই সেটা রেকর্ড দেখবেন। রেকর্ড দেখার পরে যদি মনে হয় যে আমার এই কোশ্চিন আছে বা আমার এই টপিকটাতে বা এই ক্লাসটাতে একটু প্রবলেম আছে, তাহলে তো পরবর্তী ক্লাসে অবশ্যই টিচারকে জিজ্ঞেস করতে পারছেন। এছাড়াও আমাদের একটা অনলাইন সাপোর্ট টিম আছে, যারা সার্বক্ষণিক সাপোর্ট টিমে সেবা দিয়ে থাকবে, এবং আমাদের ওই গ্রুপটাতে আপনি যে কোনো ধরনের কোশ্চিন, সেটা ডিপার্টমেন্ট হোক নন হোক, দিলে সেখান থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আমরা, এবং আশা করি সেখান থেকে সলভ হচ্ছে সব সময়। এবং আমাদের এই গ্রুপটাতে বা আজকের এই লাইভে কিন্তু শুধুমাত্র আমাদের নতুন স্টুডেন্টটা, আমাদের পুরনো স্টুডেন্ট, আমাদের বিগত ব্যাচের স্টুডেন্ট বা হচ্ছে আমাদের যারা সবসময় ফলো করে তারাও এখানে যুক্ত আছে। তো এখানে আমি কোনো কথা বাড়ায় বলবো না আপনাদের ভর্তি করানোর জন্য। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়াই, যা কিছু পড়াই সব কিছুই আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি। এই কোর্সটার কোর্স ফি হচ্ছে, ফুল কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। মানে আপনি যদি নন এবং ডিপার্টমেন্ট দুইটা পার্টি করতে চান তাহলে কোর্স ফি দাঁড়াবে হচ্ছে 5,500 টাকা। এখানে আমাদের একটা অফার আছে, আপনি যদি ফুল কোর্স ফি পেইড করে ভর্তি হতে চান আপনার জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। 500 টাকা ডিসকাউন্ট দিয়ে মানে আপনি 5,000 টাকা একবারে পে করলে আমাদের এই কোর্সটা নিতে পারবেন, সেটা ভর্তির সময় যদি আপনি 5,000 পে করেন। এখন কথা হচ্ছে, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে আমার পক্ষে একবারে 5,000 পে করা সম্ভব না, আমাকে একটু ভেঙে ভেঙে পে করার সুযোগ দিলে ভালো হয়। তাদের জন্য সুযোগ হচ্ছে, প্রথমে ভর্তির সময় 3,000 টাকাতে ভর্তি হতে হবে। এই 3,000 টাকাতে ভর্তি হলে আপনি প্রথমে ক্লাস করতে পারবেন। এরপরে হচ্ছে পরবর্তী মাসে আপনাকে 1 থেকে 10 তারিখের মধ্যে, মানে আপনি এটা কি মাস চলছে, এটা যেরকম এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসে আপনি 3,000 টাকাতে ভর্তি হলেন, মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনি 1,500 টাকা দিবেন, এবং জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে 1,000 টাকা দিবেন। এক্ষেত্রে আপনার 5,500ই থাকবে কোর্স ফি। শুধুমাত্র আপনার কি হচ্ছে, আপনি 3টা ইনস্টলমেন্টের মাধ্যমে কোর্স ফিটা দিয়ে কোর্সটা নিতে পারছেন। এই হচ্ছে একটা সুবিধা আছে। তার মানে আমরা একবারে কোর্স নিলে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, আর ভেঙে ভেঙে দিলে 3 ধাপে আমাদের কোর্স ফিটা দিতে হবে, সেক্ষেত্রে আমাদের 500 টাকা ডিসকাউন্টটা থাকবে না। এখন বিষয় হচ্ছে আমরা কি কি পড়াচ্ছি। আমাদের এখানে নন ডিপার্টমেন্টে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রেফারেন্স বই আছে। আপনাকে কোনো টিচার কোনো বই কেনার জন্য প্রেশার দেবে না, তবে বাজারের যেটা সবচেয়ে সেরা বই সেটা আপনাকে পড়াবো আমরা। আমাদের যে বাংলা স্যার বই ক্লাস নিয়ে গেল, সে নিজেই কিন্তু একটা বইয়ের রাইটার। এটা হচ্ছে তার বই, দীপ্তিমান বাংলা, ব্যাকরণ এবং সাহিত্য, 2টা পার্ট আছে এই বইটার। সে এই বইটা নিজে লিখেছেন এবং সে এই বইটা দেখে ক্লাস নেন। এবং আমার দেখা, আমার নিজের ওপিনিয়ন হচ্ছে, বর্তমান বাজারে যত আপডেট বই আছে তার মধ্যে এটা একটা। তো নিঃসন্দেহে বইটা অনেক ভালো, আপনারা চাইলে এই বই দেখে ক্লাস করতে পারবেন, বা যে কোনো বাজারের বই কিনে নিয়ে ক্লাস করতে পারবেন। এই বইটা স্যারের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনারা, যেহেতু অনলাইন ব্যাচ, অনলাইনে ডেলিভারি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা পড়াবো হচ্ছে ইংলিশের জন্য, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটা আপনাদেরকে ইংলিশের জন্য পড়ানো হবে, এবং ম্যাথের জন্য পড়ানো হবে হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ ও ইন্ডিয়ান বিক্স, 2টা বই। বেসিক বই হিসেবে থাকবে খায়রুল বেসিক ম্যাথ, যেটা আপনাকে বেসটাকে ডেভেলপ করবে, এবং অ্যাডভান্স লেভেলের যে কোনো প্রশ্নের উত্তর করার জন্য আপনার থাকবে হচ্ছে ইন্ডিয়ান বিক্স, যে ম্যাথটা আছে বইটা, সেই বইটা, যেন আপনি বেসিক টু অ্যাডভান্স যে কোনো লেভেলের কোশ্চেনের অ্যান্সার সেখান থেকে করতে পারেন। এছাড়াও যে ক্লাস টিচার থাকবে, সেই ক্লাস টিচারের নিজস্ব কোনো যদি শিট সে প্রোভাইড করে, সে প্রোভাইড করবে আপনাদের সুবিধার্থে, আপনাদের সেবায়। এক্ষেত্রে কোচিং কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো বাধা প্রদান করবে না। এরপরে হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য যে বইটা আমরা পড়াবো সেটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের যে টিচার আছে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তেনার নিজস্ব একটা রাইট করা শিট আছে, সেই শিটটা তিনি প্রোভাইড করবেন। সেই শিটটা আপনাদেরকে পড়ানো হবে, এবং সেই শিটের একটা বিশেষত্ব হচ্ছে, আজকের যে বিআরবির পরীক্ষাটা আপনি যে আজকে বিআরবির পরীক্ষাটা দিলেন, এই কোশ্চিনেও তার শিট থেকে 100% কমন ছিল। মানে সাধারণ জ্ঞানের যে 10টা কোশ্চিন, 10টাই কমন ছিল। তার প্রত্যেকটা পরীক্ষাতেই তার শিট থেকে 80 থেকে 90% কমন আসে, এবং সে খুব ভালোভাবে শিটটা পর্যবেক্ষণ করে সবসময়, এবং যে কোনো আপডেট হলে স্টুডেন্টদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করে। সেই শিটটা সে পড়াবে, এবং পাশাপাশি একটা যে কোনো বই আপনাকে কিনতে বলবে, হয়তো সেটা হতে পারে যে কোনো সিরিজ বই বা ডাইজেস্ট, সেটা আপনার প্র্যাকটিসের জন্য, তার পড়ানোর জন্য কোনো বই লাগবে না তার শিটের বাইরে। এবার আসি হচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ট্রিপল ই ডিপার্টমেন্টের বর্তমান বাজারে সবচেয়ে যেটা আপডেট বই সেটা হচ্ছে টেসলা নাম। আপনারা হয়তো নাম শুনেছেন টেসলা।
টেসলা বইয়ের যিনি রাইটার তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মনোহর ভাই। তিনি কিন্তু আমাদের কোচিংয়ের এক সময় টিচার ছিলেন, বর্তমানে ডিপিডিসিতে জব করেন এবং এখনও আমাদের সাথেই সম্পৃক্ত আছেন। তিনি আমাদের এখানেই ক্লাস নেন। তো আমরা বর্তমান বাজারের যে শ্রেষ্ঠ বইটা সেটা আমরা আপনাদেরকে পড়াবো, সেটা হচ্ছে টেসলা এবং রেজোনেন্স, দুইটা বই। টেসলা এবং রেজোনেন্স ডিপার্টমেন্টের বেসিক ক্লিয়ার করার জন্য আপনাকে পড়ানো হবে এবং টেসলা এবং রেজোনেন্সের যত রকমের উদাহরণ এবং এক্সারসাইজ আছে সব কিছু আপনাদেরকে পড়ানো হবে। এরপরে হচ্ছে আমাদের যে ইংলিশ রাইটারের বইগুলো আছে সেগুলো তো অবশ্যই আমাদের সলভ করতে হয়। তো ইংলিশ রাইটারের বইগুলো সলভ করার জন্য আমরা নিজস্ব হ্যান্ড রাইট করা, আমাদের যে তিনি চেয়ারম্যান স্যার আছে তিনার নিজস্ব রাইট করা এরকম শিট আছে। সেখানে বিগত 20 বছরের কোশ্চিন, যত রকমের ডিপার্টমেন্টের কোশ্চিন আছে সেগুলো তুলে ধরা আছে এবং হচ্ছে আপনার যত ধরনের ইংলিশ রাইটার থেকে উপসহকারী প্রকৌশলীদের জন্য প্রয়োজনীয় যত শিট আছে, কোশ্চিনগুলো আছে সেগুলো ওঠানো আছে। পাশাপাশি বাজারের প্রচলিত সকল বই থেকে প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তরগুলো এখানে এই শিটের মাধ্যমে করা আছে। এরকম প্রত্যেকটা টপিকের জন্য আমাদের শিট আছে। আমরা এই শিটের পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেবো ভর্তি হওয়ার পরে, আপনারা ক্লাস করবেন এবং এই শিটগুলো আপনাদেরকে 100% টিচাররা সলভ করে দেবে ক্লাসে। আমাদের এখানে ক্লাসের কোনো লিমিটেশন নাই, টিচাররা আপনাকে বোঝাতে যত ক্লাস প্রয়োজন হবে নেবে, এক্ষেত্রে কোনো কৃপণতার কোনো অবকাশ নাই আমাদের এখানে। সো আপনাকে প্রিপেয়ার করার দায়িত্ব হচ্ছে আমার, আপনার দায়িত্ব হচ্ছে ঠিকমতো এক্সারসাইজ করা। এই ছিল আমাদের আমরা কি কি পড়াবো বা আমাদের কোর্সে কি কি থাকছে। এরপরে থাকছে হচ্ছে আমাদের কোর্সে পরীক্ষার ব্যবস্থা। আমরা একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিই, সেই রুটিন অনুসারে আমাদের অনলাইনে এক্সাম নেওয়া হয় এবং হচ্ছে সাথে সাথে সেটার ফলাফল দিয়ে দেওয়া হয় অনলাইনের মাধ্যমেই। এখানে হচ্ছে আমাদের একটা সুবিধা আছে যে আমাদের এখানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, যেন কারেন্ট চলে গেলে যে কোনো ধরনের সমস্যা হলে যেন ক্লাস বন্ধ না হয়ে যায়, আমরা সেদিকে চেষ্টা করছি। আরেকটা সুবিধা হচ্ছে আমাদের টিচার্স কোয়ালিটি সম্পর্কে। আমাদের প্রত্যেকটা টিচার যারা ননের টিচার তারা স্ব সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা, এবং যারা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ক্লাস নেবে তারা হচ্ছে প্রত্যেকেই এক্স ডুয়েটিয়ান, মানে তারা ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, অনেকে এমএসসিতে রানিং রয়েছে, আবার অনেকে সাবে জব করছে প্লাস অ্যাসিস্ট্যান্টে জব করছে। এরকম 5 থেকে 6 বছরের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এরকম ওয়েল ট্রেড টিচার দ্বারা আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার দ্বারা ক্লাস পরিচালনা করে থাকি। তো এই হচ্ছে আমার কোর্স সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানালাম। এখন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে কোশ্চিন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেউ হয়তো কথা বলছেন তার পারিবারিক আলোচনা, আপনি একটু দয়া করে মিউট করে নিয়ে কথা বলুন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কোশ্চিন করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করছি। কারো কি কোনো কোশ্চেন আছে? না, মান্থলি পেইড করার সিস্টেম না, আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে 3 ইনস্টলমেন্ট। 3 ইনস্টলমেন্টের মাধ্যমে আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অনেকেই একজন হয়তো প্রশ্ন করেছে, তার পক্ষে আসলে আমাদের ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। আমাদের এখানে অনেকে ভর্তি হয়ে গিয়েছে, তারা আজকে ক্লাসে জয়েন করেছে। আমাদের এখানে দেখেন অফলাইনে একটা লিমিটেশন থাকে সিট সংখ্যার, যে আমাদের এতগুলো সিটের বেশি আমরা নিতে পারি না, যার জন্য ভর্তির একটা আমরা লিমিটেশন দেই। অনলাইনের লিমিটেশনটা আমরা এইভাবে দিতে পারছি না। তবে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি 4টা ফ্রি ক্লাস পাবেন। 4টা ফ্রি ক্লাস পরে কিন্তু যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাই শুধু ক্লাস করতে পারবে, আর এছাড়া কিন্তু যারা ভর্তি হবেন না তারা কিন্তু ক্লাস করতে পারবেন না। তো সেক্ষেত্রে 4টা ক্লাসের পরে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু আপনার মিস হবে। আর আপনি বুঝতে পারছেন যে একটা লাইভ ক্লাস যদি মিস হয় তাহলে সেই লাইভ ক্লাস মিস হলে আপনার কতটুকু লস হতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন এই 4টা ফ্রি ক্লাসের মধ্যেই আপনারা ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করতে, তাহলে আপনার কোনো ক্লাস মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি তারপরে থেকে সবগুলো লাইভ ক্লাসে জয়েন হতে পারবেন। আরেকজন কোশ্চেন করেছেন হচ্ছে সবুজ ভাই ক্লাস নেবে কিনা।
বিষয়টা হচ্ছে আপনাদেরকে অবগত করি যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টিচার ডাবল। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সাবজেক্টে এখন 2টা করে টিচার রেখেছি। তো সবুজ ভাইয়ের বিষয়টা হচ্ছে ওনার ট্রেনিং চলছে, তো উনি সব সময় দিতে পারছেন না। এখন আপাতত ক্লাসে ঢুকবে কিনা এখনো ডিসিশন হয় নাই, তবে হয়তো সুযোগ পেলে সে ক্লাস নেবে। এছাড়া আমাদের যারা অফলাইনে ক্লাস নিচ্ছে তারাই অনলাইনে ক্লাস নেবে। মানে আমাদের তো অফলাইনেও সবুজ ভাই সব ব্যাচে ক্লাস নিতে পারছে না, কারণ তার ট্রেনিং চলছে, অফিসিয়াল ব্যস্ততা অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের সবগুলো টিচারই ডাবল রাখা হয়েছে, যেন একজনের পরিপ্রেক্ষিতে আরেকজন নিতে পারে, এবং সবগুলো টিচারই সেম কোয়ালিটির রাখা আছে, যেন কোনো স্টুডেন্ট বলতে না পারে যে ওই ব্যাচে ভালো টিচার পড়েছে, এই ব্যাচে খারাপ টিচার পড়েছে। এরকম কোনো সমস্যা আশা করি হবে না আপনাদের। আজকে ফার্স্ট ক্লাস হয়েছে বাংলা, আজকেই প্রথম আমাদের উদ্বোধনী ক্লাস। আমি আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের ব্যাচটা উদ্বোধন করা হলো। আমাদের পরবর্তী ক্লাস আছে আগামীকালকে রাত্রি 8:30টায়, এবং তার পরবর্তী ক্লাস আছে রবিবার রাত্রি 8:30টায়। এবং হয়তো রবিবারে আমাদের শেষ ফ্রি ক্লাস হবে, কারণ রবিবারে হয়তো আমাদের ডাবল ক্লাস হবে। 8:30 থেকে 9:30 পর্যন্ত একটা পার্ট হবে, এবং 8:30 থেকে 10:30 পর্যন্ত হয়তো আমাদের কন্ট্রোল সিস্টেম ক্লাস হবে। আমরা শিডিউলগুলো আমাদের গ্রুপে জানিয়ে দিব। আমাদের যে ফ্রি ক্লাস গ্রুপ আছে, আপনারা যেহেতু জুমে অ্যাপসে হচ্ছে কানেক্ট হয়েছেন, তার মানে আমাদের ফ্রি ক্লাস গ্রুপে আপনারা থেকে লিঙ্ক পেয়েছেন। আমাদের ফ্রি ক্লাস গ্রুপে আমরা জানিয়ে দিব কখন কোন ক্লাসটা হবে প্রথম 4 দিন, এবং প্রথম 4 দিনের পরে আমরা একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দেবো। সেই রুটিন অনুসারে একটা পার্সোনাল গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে অষ্টম ব্যাচের জন্য, সেই গ্রুপে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিব। আর কোনো তথ্য জানার আছে আপনাদের? যদি আর কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। অনেকের হয়তো কোশ্চেন আসছে যে ক্লাস ডিউরেশনটা একটু জানাবেন। আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে অনলাইনে প্রতিদিন 1 ঘন্টা করে, মানে একটা ক্লাস 1 ঘন্টা করে হবে। কারণ অনলাইনে তো আসলে অফলাইনের মতো কোনো থামার বা স্পেস নিয়ে কথা বলার অপশান থাকে না। টানা 1 ঘন্টা ক্লাসে 1 ঘন্টায় কথা বলতে হয়। তো আমাদের অফলাইনে যে ক্লাসটা 1.5 ঘন্টা লাগে, অনলাইনে সেটা 1 ঘন্টায় কভার হয়ে যায়। তো আমাদের প্রত্যেকটা ক্লাস হবে 1 ঘন্টা করে, এবং প্রতিদিন 2টা করে ক্লাস হবে আমাদের, মানে প্রতিদিন 2 ঘন্টা ক্লাস হবে আমাদের। অনেকের কোশ্চেন আসছে যে এখন তো বাংলা ক্লাস হলো, তাহলে যে কোশ্চেন যার আছে আপনি করতে থাকেন, আমি দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি সেখান থেকে রিপ্লাই করছি, সমস্যা নেই। আপনি SMS করেও বলতে পারবেন, অথবা আপনি আনমিউট করে নিয়ে আমাকে বললে আমি শুনতে পাবো, আমার কানে ইয়ারফোন লাগানো আছে। তো যেটা বলছিলাম যে আজকে বাংলা ক্লাস হলো। আমাদের ননের সাবজেক্টগুলো কয়দিন হবে, ডিপার্টমেন্ট সাবজেক্ট কয়দিন হবে? আপনাদের সপ্তাহে 3 দিন হবে হচ্ছে নন, আর 3 দিন হবে ডিপার্টমেন্ট। মানে আপনারা সপ্তাহে 6টা নন ক্লাস পাবেন এবং 6টা ডিপার্টমেন্ট ক্লাস পাবেন। ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে, অ্যান্ড শিটের PDF ফাইল দেওয়া হবে কি? জি, আমি এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক আগে দিয়েছি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন, এবং প্রত্যেকটা সাবজেক্টের আমাদের যে শিটগুলো আছে সেগুলোর PDF ফাইল আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, যেটা বলছিলাম যে আমাদের এখন দেখা যাচ্ছে যে আজকে বাংলা ক্লাস শুরু হলো, হয়তো ননের আরেকটা ক্লাস শুরু হবে আমাদের। তাহলে যে 2টা সাবজেক্ট শুরু হলো, এই 2টা সাবজেক্ট দিয়ে প্রথমে শুরু হবে, এবং এই 2টা সাবজেক্ট শেষ হওয়ার পরে যে বাদবাকি আরও 2টা ননের সাবজেক্ট থাকবে সেগুলো শুরু করা হবে। এবং সেম টাইম ডিপার্টমেন্টের ক্ষেত্রেও, ডিপার্টমেন্টের প্রথমে ডিসি সার্কিট, পাশাপাশি আরও একটা সাবজেক্ট শুরু হবে, এবং এই 2টা শেষ হলে আস্তে আস্তে এখান থেকে ক্লাস ঢুকতে থাকবে। একটা করে সাবজেক্ট শেষ হবে, একটা করে নতুন ক্লাস ঢুকবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? হ্যালো, আপনাদের যদি আর কোনো কোশ্চেন জানার না থাকে, জি বলেন। যিনি কথা বলছিলেন আপনার কথাটা বুঝতে পারি নাই, আরেকবার একটু বলেন। আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে,
আর পরীক্ষার বিষয়টা হচ্ছে অনলাইনে পরীক্ষার সিস্টেমটা একটু অফলাইন থেকে আলাদা। সেটা হচ্ছে আমাদের একটা টপিক ধরা হবে, সেই টপিকটা শেষ করে নিয়ে আমরা হচ্ছে সেই পরীক্ষার ব্যবস্থা করব। সে আপনার এখন বাংলা চলছে, আমরা বাংলার উপরে একটা পূর্ণাঙ্গ 1 মাসের রুটিন দিয়ে দেবো যে এই 1 মাসে বাংলার এই টপিকে এইভাবে পরীক্ষা হবে, প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা হবে। আমরা সেভাবে আপনাকে রুটিন দেবো, আপনারা সেভাবে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট টাইম এবং অ্যাপস দিয়ে দেওয়া হবে, সেই অ্যাপসের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের এই যে কোর্স ফির কথা বলেছি, এই কোর্স ফির বাইরে আমাদের কোনো ফি নাই, যা আছে এখানেই। আমাদের পরীক্ষা বা ভিডিওর জন্য বা পরবর্তীতে ক্লাস রেকর্ড দেখার জন্য বা অনলাইন সাপোর্টের জন্য আলাদা কোনো ফি নাই, একটাই ফি। এই কোর্স ফির মধ্যে আপনি সব সেবা পাবেন আমাদের এখানে যতদিন আপনার চাকরি না হবে। এটা শুধু অনলাইনের জন্য। অফলাইনেও আমাদের সেম। আমাদের অফলাইনের বর্তমানে ট্রিপল কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে আপনার সকল সেবা ওখানে থাকবে। সুবিধা হচ্ছে একটাই, যে যারা অফলাইনে কোর্স করছে তাদের কোর্স ফি হচ্ছে 10,000, আর আপনি সেম কোর্সটি অনলাইনে পাচ্ছেন হচ্ছে 5,500 টাকায়। এই একটাই হচ্ছে আপনাদের বেনিফিট অনলাইনের, ঠিক আছে? তবে আবার অনেকে মনে করতে পারেন যে অফলাইনে কেন 10,000 আর ওই কোর্সটা এবার অনলাইনে কেন 5,000। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আমরা অনলাইনটা আমাদের কোনো লাভের জন্যে বা আমাদের কোনো অনেক কিছু আহামরি করার জন্য আমরা অনলাইন চালাচ্ছি না। আমরা অনলাইনটা চালাচ্ছি হচ্ছে আমাদের যে মূল কথাটা ছিল আমাদের কোচিংয়ের সৃষ্টি লগ্নের, সেটা হচ্ছে বেকারত্ব মোচন করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তো সেই প্রধান লক্ষ্য থেকে আমরা অফলাইনে যে সার্ভিসটা দিয়ে আসছি সেম সার্ভিসটাই আমরা অনলাইনে দিচ্ছি, যেন যারা গাজীপুর আসতে পারছে না তারা যেন গাজীপুরের বাইরে থেকেও আমাদের এই কোর্সটা করে উপকৃত হতে পারে। আর খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের লাস্ট বিগত যে ব্যাচগুলো বের হয়েছে এখান থেকে অনেকের চাকরি হয়েছে পিজিসিবিতে জুনিয়র ইনস্ট্রাক্টরে আমাদের অনলাইন ব্যাচের। তো অলরেডি তারা আমাদেরকে নিউজগুলো জানিয়েছে। লাস্ট যে পিজিসিবির জয়েন হলো লাস্ট 165 জনার, সেখান থেকেও 125 জন মেবি, হ্যাঁ 125, সেখান থেকেও অনেকে 2 জন না 3 জন জয়েন করেছে, আমাকে তথ্যগুলো জানিয়েছে। শুনে খুব ভালো লাগলো যে না, আমাদের অফলাইনে যেরকম সাফল্য রয়েছে আমাদের অনলাইনের সাফল্যটা আমরা ইতিমধ্যে দেখা শুরু করেছি এই বছর থেকে। মানে 2024-এর শেষ থেকে আমাদের অনলাইনের সফলতাগুলো আসা শুরু হয়েছে, যেহেতু আমরা অনলাইনটা চালু করেছি খুব কম সময় ধরে। তো ওদের সফলতা দেখে ভালো লাগছে যে না, আসলে আমরা সার্ভিসটা হয়তো ঠিক মতো দিতে পারছি আপনাদের, যার জন্য আপনারা উপকৃত হতে পারছেন। আর চেষ্টা করব আমাদের সার্ভিসটাকে দিন দিন ডেভেলপ করার জন্য এবং আগের থেকে অনেক উন্নত করার চেষ্টা করেছি। হয়তো আপনাদের যে ব্যাচটা চালু হচ্ছে এই ব্যাচটা হয়তো অল্প কিছুদিন, বা আমাদের যে বর্তমান রানিং আছে এরা হয়তো অল্প কিছুদিনের মধ্যে স্মার্ট বোর্ড পাবেন আপনারা। আমরা সেই চেষ্টাও করছি স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো নেওয়ার জন্য, তবে কিছু সীমাবদ্ধতার কারণে নিতে পারছি না। হয়তো খুব শীঘ্রই আমরা সেটার ব্যবস্থা করার চেষ্টা করব আপনাদেরকে উন্নত একটা সেবা দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, অনেক কথা হলো। আপনাদের হয়তো আর কোনো কোশ্চিন নাই। আমি একটা নাম্বার লিখছি বোর্ডে, এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি ভর্তি বিষয়ে বা ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হয় বা আমাদের কোর্স সম্পর্কিত কোনো তথ্য জানার বা আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে লিঙ্ক প্রয়োজন হয় সেই লিঙ্কের, অথবা চাকরি রিলেটেড যে কোনো তথ্য জানার যদি প্রয়োজন হয়, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি আমাকে নক করতে পারেন। আমাকে শুধু মেসেজ দিবেন আর আপনার যে কোশ্চিনটা আছে সেটাও করবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ নিজ দায়িত্বে উত্তর করে দেওয়ার চেষ্টা করব। হয়তো অনেক সময় ব্যস্ত থাকি, সব সময় সব কথার সাথে সাথে রিপ্লাই করতে পারি না, তবে চেষ্টা করি যেন সারাদিনের ব্যস্ততার শেষে যখন ফ্রি হই তখনই আপনাদের এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। তো সকলেই আশা করি আর কোনো কোশ্চিন নাই আপনাদের। লাস্ট একটা কোশ্চিন মেবি আসছে, একটু দেখি আমি। আচ্ছা, দুইটা কোশ্চেন আসছে এখানে, সেটা হচ্ছে বিপিএসসি বুয়েট বা যে কোনো প্যাটার্নকে একসাথে পড়ানো হবে। আসলে ভাই, কোনো প্যাটার্ন অনুসারে যদি আপনাকে পড়াই সেটা লস হচ্ছে আপনার, কারণ আপনাকে আজকে আমি একটা প্যাটার্ন অনুসারে পরীক্ষার জন্য রেডি করলাম, আপনার দেখা যাচ্ছে ওই পরীক্ষাটার আগে অন্য একটা প্যাটার্নের পরীক্ষা হলো, বা যে প্রতিষ্ঠানটা বুয়েটে পরীক্ষা নয় তো সে প্রতিষ্ঠানটা হুট করে মনে করলো আমি নিজে পরীক্ষা নেব, তখন হবে কি আপনি পড়বেন ধোঁয়াশার মধ্যে এবং আপনার প্রিপারেশনটা ভেঙে যাবে একদম। তো আমরা যে প্রিপারেশনটা আপনাদেরকে গ্রো করার চেষ্টা করি সেটা হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল, যে কোনো
প্যাটার্নের জন্য, সেটা হোক বুয়েট, সেটা হোক বিপিএসসি, সেটা হোক ঢাকা পলিটেকনিক, সেটা হোক আইবিএ, সেটা হোক এমআইএসটি বা ডুয়েট, যে কোনো প্রতিষ্ঠানের জন্য হোক আপনি প্রিপেয়ার্ড হবেন আমাদের কোর্সটা কমপ্লিট করার পরে। তো আমরা কোনো আলাদা প্যাটার্নের জন্য পড়াবো না। তবে হ্যাঁ, একটা কাজ আমরা করি, বা আপনারা হয়তো ইতিমধ্যে আমার ভিডিওগুলোতে দেখেছেন যে প্রত্যেকটা পরীক্ষার আগে আমি একটা শর্ট ভিডিও দিই, একটা শর্ট সিলেবাস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এটা আমি নিজ দায়িত্বে করি, যেন আপনারা উপকৃত হতে পারেন। তো পরীক্ষার আগে যেন আপনি সুন্দরভাবে সেই টপিকটা রিভিশন দিতে পারেন, সেই জন্য আমরা আপনাদেরকে একটা শর্ট ভিডিও বা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের একটা সুযোগ, কিন্তু আমাদের প্রিপারেশনটা হবে একদম বেসিক টু অ্যাডভান্স সব প্যাটার্নের জন্য। আরেকটা কোশ্চেন করেছেন হচ্ছে লাইটিং সিস্টেমের কথা। সেটা হচ্ছে যে আজকে আমাদের এখানে অনেকগুলো ক্লাস চলছে একবারে, মানে অনেকগুলো লাইভ চলছে আমাদের। তো যার জন্য হচ্ছে কি যে এতগুলো লাইভ চলার কারণে হয়তো আমাদের ক্যামেরার কোনো অ্যাঙ্গেলের প্রবলেম হয়েছে, যার জন্য হয়তো ফোকাসিং হচ্ছে। আশা করি যখন আমাদের ফ্রি ক্লাসগুলো শেষ হবে, মানে আমাদের ডিভাইসগুলো যখন কমে আসবে, আমাদের একসাথে অনেকগুলো ডিভাইস চলছে তো এখন, যখন ডিভাইসগুলো কমে আসবে তখন শুধু লাইভের জন্য যে ক্যামেরাটা থাকবে সেটাতে তখন ফোকাসিংটা ঠিক হয়ে যাবে। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনাদের যদি কোনো ক্লাস নিয়ে প্রবলেম হয়, আমাদের এসএই জব কেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখবেন আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন করা আছে। যদি আপনাদের সন্দেহ থাকে যে ক্লাস কোয়ালিটিগুলো কেমন হয়, তাহলে আমাদের এসএই জব কেয়ারের ইউটিউব চ্যানেল, এসএই জব ইউটিউবে যে এসএই জব কেয়ার সার্চ দেবেন, দেখবেন আমাদের অগণিত ভিডিও ছাড়া আছে সেখানে, আমার ভিডিও অনেক ছাড়া আছে। সেখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন থাকে। প্রত্যেকটা ভিডিওয় 1080 রেজুলেশনে কনভার্ট করা হয়, তো কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে। অনেক ভিডিও আছে যেগুলো 1480তেও করা থাকে, যেন কোনো ভিডিও ফেটে না যায় বা আপনাদের দেখতে কোনো অস্পষ্টতা না থাকে। তো যাই হোক, আজকের লাইভ সেশনটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী লাইভ সেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার রাত্রি 8:30 ডিসি সার্কিট ক্লাস হবে। আমি আজকে রাতে আপনাদেরকে হয়তো পোস্টারটা গ্রুপে জানাই দিব। আর যারা যারা আপনাদের বাইরে আছে ক্লাসের বা সংযুক্ত হতে পারেনি আজকে, তাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিয়ে আপনারা ক্লাস করার সুযোগ করে দিতে পারেন। যাদের ভালো লাগবে তারা কোর্সে ভর্তি হবেন। আমাদের 4টা ফ্রি ক্লাস হবে, 4টা ফ্রি ক্লাস পরে আমাদের পেইড ব্যাচের শুধু ক্লাস শুরু হয়ে যাবে। আশা করি আপনাদেরকে একটা 7 মাস পরে আমরা সুন্দর এবং খুব ভালো মানের একটা প্রিপারেশন তুলে দিতে পারবো এবং আপনাদেরকে একটা সন্তোষজনক সেবা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আজকে আমার লাইভ সেশন শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।